এমসিকিউ 30/30 আমি কমন পেতে চাই বাংলা প্রথম পত্রে। এতই সহজ, কোনো গাইড পড়তে হবে না, কোনো টেস্ট পেপার পড়া লাগবে না, কোনো বোর্ড কোশ্চেন পড়তে হচ্ছে না। শুধুমাত্র এই এমসিকিউগুলো 5 থেকে 6 বার একটু দেখো, খুব ভালো মতো করে ইনস্ট্রাকশন ফলো করো, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। এখানে আমি টাইপ ভিত্তিক কোশ্চেন রেখেছি, কোন প্রশ্নগুলো তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবে 1, আরেকটা হচ্ছে কোন প্রশ্নগুলো অপশন পরিবর্তন হয়ে আসতে পারে 2, এবং আরেকটা হচ্ছে যে প্রশ্নগুলো তুমি সেম টাইপের কমন পেতে পারো কিন্তু সরাসরি কমন পাবে না। তাহলে এই 3 টাইপের কোশ্চেনগুলো আমি দিয়েছি। এটা হচ্ছে প্রথম, এবং দ্বিতীয় হচ্ছে 2016 থেকে 2024 পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আছে সেটা বিশ্লেষণ করে তোমার জন্য দিয়েছি। টেস্ট পেপারের ক্যাডেট কলেজ সহ টোটাল প্রায় 50টা কলেজের প্রশ্ন আমি বিশ্লেষণ করে তোমাদের কাছে দিয়েছি। জাস্ট এই ভিডিওটি দেখো, এজন্যই বলেছি কোনো গাইড লাগতেছে না, হাজার হাজার এমসিকিউ তোমার এখন পড়ার প্রয়োজন নাই, টেস্ট পেপার পড়তে হচ্ছে না, বোর্ড কোশ্চেন সলিউশন করতে হচ্ছে না, অল ইন ওয়ান। যেহেতু অনেক পরে তোমাদের দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে নিজেই কিছুটা অবাক হবে। শুধুমাত্র এই ভিডিওটি কয়েকবার দেখো এবং ইনস্ট্রাকশন ফলো করো, ইনশাল্লাহ আবারও বলতেছি এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। শুধু এই এমসিকিউগুলো বারবার পড়তে হবে। বাংলা প্রথম পত্রের এমসিকিউ এত সহজ নয় যে জাস্ট কয়েকবার দেখে গেলাম আর হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। সম্পূর্ণ ভিডিও দেখো, সব ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথম পত্রের এমসিকিউ হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, যে কোনো একটা লাইন থেকে হতে পারে। এই সাবজেক্টের এমসিকিউ অন্য সবগুলো সাবজেক্টের তুলনায় কেন ডিফিকাল্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাদের প্রথম হচ্ছে একটা ভবিষ্যৎবাণী সম্পর্কে আমি সবসময় দিয়ে থাকি, বলে রাষ্ট্রের সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানীর সংখ্যা কমে যাবে। এটাই হচ্ছে, তোমরা একটু চোখ কান খোলা রাখলে বুঝতে পারবে কেন এই কথাগুলো বলা হয়। নিশ্চয়ই আমানতের খেয়ানতকারী জাহান্নামী। কাদের উদ্দেশ্যে বলেছিলাম? যারা আমার এই সাজেশনটি ক্রয় করে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন শিক্ষার্থীর সাথে প্রতারণা করেছিল, তাদের উদ্দেশ্য কথাগুলো বলেছিলাম। যদিও বলে তাদের লাভ নাই, তারা সবসময় করে থাকে। এবং এই সাজেশনটি বলেছি সকল বোর্ড, ইংলিশ ভার্সন এবং দাখিল বা মাদ্রাসা বোর্ডের সকলের জন্য প্রযোজ্য। যেহেতু গদ্য, পদ্য, উপন্যাস সবগুলো একই, তাহলে কেন প্রযোজ্য হবে না? আচ্ছা, এই সাজেশনটি আমি বলেছি 4-in-1, ইতিমধ্যে এটা নিয়ে ব্যাখ্যা করেছি, নতুন করে আর বাড়াতে চাচ্ছি না। আমাদের প্রথম যে গদ্যটি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, অপরিচিতা। এটা দিয়ে আমরা স্টার্ট করব। আমরা নতুনভাবে এটা চেষ্টা করবো আজকে শেখার। আমি নিশ্চিত তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে অন্যদের সে এটা কেন আলাদা। প্রথমে টাইপ 1-এ যে কোশ্চেনগুলো হবে সেই প্রশ্নগুলো তুমি সরাসরি পরীক্ষায় কমন পাবে এবং অপশন সহ তুমি পেয়ে যাবে। ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। তাহলে এখানে প্রশ্নে বলা হলো ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। উক্তিটি কার? উক্তিটি কার? আমরা জানি এই উক্তিটা হবে শম্ভুনাথ বাবুর। এখন প্রশ্ন হচ্ছে উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলেছে, যদি সেটা বলা হয় তাহলে কিন্তু উত্তর অন্যটা হবে। তাহলে তোমাদের কমেন্ট করার আগে শিওর হতে হবে উক্তিটি কে করেছে অথবা কাকে উদ্দেশ্য করে করেছে, উত্তর কিন্তু তখন কিন্তু ভিন্ন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে বলিষ্ঠতা। এটা প্রকাশ পেয়েছে হচ্ছে বলিষ্ঠতা। চিন্তা করে দেখো, এই টাইপের প্রশ্নগুলো যখন পরীক্ষার গদ্য, পদ্য, নাটক, উপন্যাস যে কোনো একটা লাইনটা তুলে দিতে পারে, বলে এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে, তখনই বুঝতে পারবে কেন বললাম বাংলা প্রথম পত্রের এমসিকিউ সবচেয়ে ডিফিকাল্ট। অন্য সবগুলো সাবজেক্টে আমার এমসিকিউ হবে 555-র অর্ধেক, তার অর্ধেক হবে। আচ্ছা, অনুপম তার মামাকে ফাল্গুর বালি বলার কারণ কি? এখানে ফাল্গুর বালি লিখে আছে, কোনো কারণে ভুল থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। এর অর্থ হচ্ছে পরিবারের সর্বময় কর্তা, এটা বোঝানো হয়েছে। অনুপম তার মামাকে ফাল্গুর বালি বলার কারণ কি? পরিবারের সর্বময় কর্তা। আমি উত্তরগুলো এবার পাশে দিয়েছি। অনেকেই বলেছে বলে হলুদ কালিতে না দিয়ে পাশে দিয়ে দেওয়ার জন্য। তোমরা কমেন্ট করে জানাতে পারো কোনটা সবচেয়ে ভালো হয়। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। কথাটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে জীবন হচ্ছে তুচ্ছ। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? জীবন হবে তুচ্ছ। এটা অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বুঝিয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে দেশ সেবায় আত্মনিয়োগ করা।
দেশ সেবায় আত্মনিয়োগ। তাহলে মাতৃ আজ্ঞা বলতে বোঝানো হয়েছে দেশ সেবায় আত্মনিয়োগ। সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান বাদককে বলে, কি বলা হয় সেটাকে বলা হচ্ছে রসন চৌকি। এখানেও ঐক্যতান বাদককে হবে, আচ্ছা বাদনকে, এটা হচ্ছে রসন চৌকি। রসন চৌকি বলা হয়েছে সানাই, ঢোল এবং কাশি 3টা মিলে, কিন্তু তাহলে 3টার সংমিশ্রণের যে সুর সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি রসন চৌকি। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে কি বোঝানো হয়েছে? অপরিচিতা এই গল্পটিতে বলা হয়েছে অনুপমের জীবনের। তবু ইহার বিশেষ মূল্য আছে, এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের কথা। ওকে, আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? এটা হবে মৃত্যু। তার প্রথম অবকাশ ছিল হচ্ছে কি? মৃত্যু। তাহলে অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল হচ্ছে কি? মৃত্যু। অপরিচিতা গল্পের কথক অনুপমকে পণ্ডিত মশাই কোন ফুলের সাথে তুলনা করতেন? কোন ফুলের সাথে তুলনা করতেন? শিমুল ফুলের সাথে তাকে তুলনা করা হয়েছে। কোন ফুল? এটা হবে শিমুল ফুল। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? আমরা জানি এই গল্পের ভিলেন মামা। তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে আসলে অপরিচিতা গল্পে বোঝানো হয়েছে মামাকে। তাহলে কাকে বোঝানো হয়েছে? মামাকে। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? তাকে আশীর্বাদ করতে কারা যায়? সেটা হবে বিনু। তাহলে অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যাবে হচ্ছে কে? বিনু। অপরিচিতা গল্পে মেয়ে বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? উক্তিতে প্রকাশ পেয়েছে। তাহলে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? এই উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা। শম্ভুনাথ বাবুর সাহসিকতা। তাহলে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি? এটা হবে শম্ভুনাথ বাবুর সাহসিকতা। বেআই বা বেহাই সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের? এই কথাটা হবে তেজ। তেজ রাখা যাবে না। তাহলে বেহাই, এখানে বেহাই শব্দে উল্লেখ করা হয়েছে সম্প্রদায়ের আর যাই হোক কি থাকা দোষের, কি থাকা যাবে না, এটা হচ্ছে তেজ। তবে চলুন আপনাদের গাড়ির বলিয়া দিই। উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ সেনের প্রত্যাখ্যান। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই। তাহলে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই, আপনারা চলে যান, সেটা হবে প্রত্যাখ্যান। তাহলে আমরা জানি এটা দ্বারা প্রধান হচ্ছে প্রত্যাখ্যান। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, অর্থাৎ বিয়ের সঙ্গে প্রেমের বিরোধ নাই, এইটা বোঝানো হয়েছে পঞ্চস্বর এখানে। তাহলে আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, অর্থাৎ বিয়ের সঙ্গে প্রেমের কোনো বিরোধ নাই, এটা বোঝানো হয়েছে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পের ওই উক্তিতে বা এই উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কূপমণ্ডকতা। তাহলে কূপমণ্ডকতা এইটা বোঝানো হয়েছে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পের এই উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হলো কূপমণ্ডকতা। অনুপমের মামার কোন ধরনের মেয়ে পছন্দ নয়? সেটা হবে ধনীর মেয়ে পছন্দ নয়, এটা বলা হয়েছে। অনুপমের মামার কোন ধরনের মেয়ে পছন্দ নয়? গরিবের, ধনীর, সুন্দর, অসুন্দর। এখানে ধনীর কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, যদি উত্তর নিয়ে কনফিউশন থাকে সুন্দর করে তোমরা মূল বই রেফারেন্স করে, গাইড বা টেস্ট পেপার রেফারেন্স না করে মূল বই রেফারেন্স করে আমাকে নক দিয়ে বলে ভাইয়া আমাকে এই পেজটা একটু দেখুন, চেক করে। আমি অবশ্যই সেটার উত্তর কারেকশন করে প্রথম কমেন্টে দিয়ে রাখবো। আবার নতুন করে তুমি প্রথম কমেন্ট চেক করলেই পেয়ে যাবে কোন কোন উত্তরগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? যদি এটা নাও দিতাম, আমি জানি এটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা জানে, যেহেতু অনেক ছোটোবেলা থেকে আমরা এটা পড়ে আসি। এটা হবে 1913 সালে। তাহলে সাহিত্যে নোবেল পান তিনি, এটা 1913 সালে। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? এইটা হচ্ছে কানপুর স্টেশনে এসে নেমেছিল।
তাহলে অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? এই উত্তরটা হবে কি? কানপুর। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি? শম্ভুনাথ সেনের পেশা ছিল হচ্ছে চিকিৎসা। তাহলে অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল হচ্ছে চিকিৎসা। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? উত্তম পুরুষের জবানিতে। তাহলে অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা গল্প? এইটা হবে উত্তম পুরুষ এই জবানিতে। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? সে উত্তর হবে 2টি। তাহলে অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? সেটা হবে 2টি। এরপর দেখি আমরা আসর জমাতে অদ্বিতীয়কে। এটা খুবই ভালো একটা প্রশ্ন এবং অনেকবার পরীক্ষা এটা আসছে, মানে রিপিট প্রশ্ন। এটা হবে হরিশ। হরিশ হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি ছিল? মামার গহনা পরীক্ষার কারণে। মামার গহনার পরীক্ষার কারণে। অনেকেই মনে করে এটার উত্তর এইটা হবে, এটা অনেকে মনে করে, কিন্তু আমি গাইড টেস্ট পেপার কোথাও পাইনি। ম্যাক্স সব জায়গায় উত্তর দেওয়া আছে মামার গহনা পরীক্ষার কারণে মাথা হেট করে রাখে। মামা যখন গহনা পরীক্ষা করতেছিল তখন আর কি বিষয়গুলো, এটা আমাদের কাছেও মনে হয়। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? উত্তরটা হবে বিবাহ না করতে কল্যাণীর পণ। তাহলে কল্যাণী বিবাহ করবে না, সেটাই সেই পণটাকে বলা হচ্ছে পুলকের আবেশে। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? সেটা হবে বিবাহ না করতে কল্যাণীর পণ। কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়, মানে সবচেয়ে শীর্ষ মুহূর্ত বলা যায়? কোন ঘটনাকে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত বলা যায়? সেটা হবে শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি, মানে সে কন্যা দান করবে না। শম্ভুনাথ কর্তৃক কন্যার সম্প্রদানে অসম্মতি, এটাই হবে হচ্ছে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত। তাহলে এই শীর্ষ মুহূর্ত বলতে আমরা বুঝব শম্ভুনাথ কর্তৃক কন্যা সম্প্রদানে অসম্মতি। অপরিচিতা গল্পের কল্যাণীর বিয়ে না করার কারণ কি ছিল? বিয়ে না করার কারণটা কি ছিল? সেটা ছিল আত্মমর্যাদা। আত্মমর্যাদায় সে বিবাহ করতে রাজি হয়নি। অপরিচিতা গল্পের লেখক মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? তৎকালীন যৌতুক প্রথা, এটার কথাই বলা হয়েছে। তৎকালীন যৌতুক প্রথা এটাকে প্রকাশ করার কথা বলা হয়েছে অপরিচিতা গল্পে। পরের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে মামা অনুপমের সংসার প্রধান গর্বের সামগ্রী কেন? তাহলে মামা অনুপমদের সংসার প্রধান গর্বের কারণ কেন? এর কারণ হচ্ছে আশ্চর্য পাকা লোক বলে, সে সব বিষয়ে পাকা ঝানু লোক। মামা অনুপমদের সংসার প্রধান গর্বের সামগ্রী কেন? সে হবে আশ্চর্য পাকা লোক বলে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। পরিবারে অনুপমের আসল অভিভাবক তো সেই মামাই, আমাদের গল্পের মেন ভিলেন। তাহলে ওই পরিবারে অনুপমের আসল অভিভাবক হলো কে? মামা। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু, ওই যে ফাল্গুর কথা বললাম আমরা, ফল্গু নদীর বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে অন্তঃসলীলা। তাহলে অন্তঃসলীলা এটাই হচ্ছে ফল্গু নদীর বৈশিষ্ট্য। আমরা এবার টাইপ 2তে চলে আসলাম। টাইপ 2 এর এই প্রশ্নগুলো সরাসরি কমন পড়তে পারে, অথবা এখানে যে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে অপশন 1, 2 এবং 3 দেখতে পাচ্ছ, এইটা কোনো ক্ষেত্রে পরিবর্তন হয়ে আসতে পারে। অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ করার কারণ কি ছিল? পণের টাকা বেশি লোভ, এটা হতে পারে এক। বাবা মায়ের একমাত্র সন্তান, এটাও ঠিক। গুণবতী এবং রূপসী, এইটা দেখার খুব একটা ভ্যারি করে নাই, বাট উত্তর হবে 1 আর হচ্ছে 2। পণ বেশি, মানে যৌতুকটা বেশি পেলেই হলো, এরকম ছিল মামার। ওকে, তাহলে আমরা জানি উত্তরটা হবে কি 1 আর হচ্ছে কত? 2। কন্যার রূপ গুণের বর্ণনায় বিনু দাদা বলেছিলেন মন্দ নহে, মানে মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, খাঁটি সোনা হে। উত্তর আমরা দেখতে পাচ্ছি, উত্তর হবে যে সে বলেছিল মন্দ নয় হে এবং খাঁটি সোনা বটে। এই যে হে, এটা কিন্তু হচ্ছে না, তার মানে উত্তর হচ্ছে 1 আর হচ্ছে কত? 2। অপরিচিতা গল্পের প্রতিপাদ্য কি? পণপ্রথার বিরুদ্ধাচারণ, মানে পণপ্রথা করা যাবে না, এটা কথা বলা হয়েছে। দেশ সেবা, বর্ণভেদ। তাহলে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 উত্তর আকারে নেওয়া হয়েছে। তোমাদের কনফিউশন থাকলে তোমরা অবশ্যই বলবে। আমি গাইড এবং টেস্ট পেপার উপর একটি বেশি নির্ভরশীল হতাম, কারণ এখানে প্রশ্ন থাকে। আমাদের মূল বইতে প্রশ্ন থাকে না, আমাকে প্রশ্ন দেখেই তো উত্তরগুলো সিলেক্ট করতে হয়। অনেক ক্ষেত্রে উল্টোপাল্টা থাকে, কিছু করার নেই। তাহলে আমরা জানি 1 আর হচ্ছে 2। 27 বছরের জীবনটা বড় নয়, দৈর্ঘ্যের হিসাবে, গুণের হিসাবে, তাৎপর্যের হিসাবে।
উত্তরটা হবে 1 আর হচ্ছে 2। তাহলে দৈর্ঘ্যের হিসাবে এবং হচ্ছে কি গুণের হিসাবে 27 বছরের জীবনটা কিন্তু খুব বেশি বড় নয়। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের হিসাবে আর গুণের হিসাবে। পরের যে কোশ্চেনটি, অপরিচিতা গল্পের কোনের বাপ কেন কেবলই সবুর করতেন, মানে করছেন। অপরিচিতা গল্পের কোনের বাপ কেন কেবলই সবুর করছেন? লক্ষ্মীর মঙ্গল ঘট শূন্য বলে 1, বরের হাট মহার্ঘ বলে, যোগ্য বর খুঁজে পাওয়া যায় না বলে। আমরা বুঝতেই পারছি উত্তর 2 এবং 3 হবে। তাহলে বরের হাট মহার্ঘ বলে, যোগ্য বর খুঁজে না পাওয়ায়, এটাই হলো। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? এটা হচ্ছে 3 নাম্বারটা। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। অনুপমের এই উক্তিতে প্রকাশ পেয়েছে তার অপারগতা, পরনির্ভরতা, ব্যক্তিত্বহীনতা। আমরা বুঝি এটা উত্তর 3টাই হবে, কারণ এই 3টাই ছিল তার মধ্যে অপদার্থ। তাহলে উত্তর হবে কত? 1, 2 হচ্ছে 3। এবার আসি, কোন অংশ আসলে আমরা পরীক্ষায় কখনোই কমন পাবো না। তোমাকে যত প্রকার এমসিকিউ দেওয়া হোক না, কোনো 1000 1000 3000, যদি তোমাকে 50,000 এমসিকিউ দেওয়া হয়, তুমি নিশ্চিত না বলে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো আসবে এটা আমি সরাসরি কখনোই কমন পাবো না। গলা ফাটে যে চিল্লায় কথা বলুক না কোনো লাভ নাই। যে যত বড় মানে প্রশ্ন তৈরি করার ব্যক্তি হোক না কেন, কখনোই সে দিতে পারবে না বলে উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো আমি সরাসরি কমন পাবো। খুবই রেয়ার, খুবই কালে ভদ্র 2-1টা মিলতে পারে, কিন্তু নিশ্চিত থাকো 99.999 পরিবর্তে একবার 100% বলে দিলে আপনার কোনো বই পুস্তকে এখনও ওই প্রশ্নগুলো ছাপা হয়নি, কারণ ওই প্রশ্নগুলো তো লিক হয়নি এখন পর্যন্ত। নতুন উদ্দীপক আসবে, তবে তোমাকে আমি বলতে পারি সেম টাইপের এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এই টাইপের কিছু ঘটনাকে নিয়েই মূলত প্রশ্নগুলো তৈরি হবে। যে কেউ আপনাকে বলে না, সবার লাইনই লেখা থাকে 30 আউট অফ 30 তুমি প্রশ্ন কমন পাবে। যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে বিষয়টা অবশ্যই বুঝবে, তবে এই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। সোহেলির বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর আপ্যায়নে বিঘ্ন ঘটায়, কন্যা পক্ষের সাথে বরপক্ষের তুমুল বাক বিতণ্ডা হয়। এতে সোহেলির বাবা এমন বর পক্ষের সাথে আত্মীয়তা না করার সিদ্ধান্ত নেন। আমরা বুঝতে পারতেছি কোন ঘটনাকে ইঙ্গিত করা হচ্ছে। যারা এই মূল গল্পটি পড়েছো, উদ্দীপকের বানানটা একটু ভুল আছে। সোহেলের বাবার সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে, মানে মিল আছে। আমরা বুঝতে পারছি শম্ভুনাথ বাবু সাহসিকতা দেখিয়েছিলেন, তাহলে শম্ভুনাথ বাবু বা শম্ভুনাথ সেনের কথাই বলা হয়েছে। তাহলে আমরা উত্তর নিতে পারি হচ্ছে 4 নাম্বারটা। উদ্দীপকের সোহেলির বাবা এবং অপরিচিতা গল্পের কল্যাণীর বাবার কন্যা সম্প্রদানে অসম্মতির কারণটা আসলে কী ছিল? তীব্র ক্ষোভ, অভিমান, আত্মমর্যাদা বোধ। আমরা ইতিমধ্যে পেয়ে গেছি উত্তর। তীব্র ক্ষোভ এবং আত্মমর্যাদা বোধ এই দুটোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই দুটোর সাথে অভিমানটা আসলে যায় না। তাহলে উত্তর আমরা দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে কত? 3। উত্তর হচ্ছে 1 এবং হচ্ছে 3। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, একটা কবিতা। জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ, আমার ভুলে ভরা বাগান, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, সান্ত্বনার আঙুলে দেখো পরগাছা আমারে। এই যে একটা কবিতা দেখতে পেলে, এই কবিতা এই টাইপের প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসবে তখনই টেনশনে পড়ে যাবে, কারণ এই টাইপের প্রশ্নগুলোর উত্তর করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। কবিতার অর্থ আমাকে বুঝতে হয়, ভাববস্তু বুঝতে হয়, তারপর তার সাথে মিল খুঁজে বের করতে হয় মূল গল্পের বা মূল গল্প কবিতা যেটাই বলে না কেন সেই প্রশ্নের। আমাদের এই উদ্দীপকের আলোকে যে উদ্দীপকটা আমরা পড়লাম সেটার আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে? সৌন্দর্য প্রীতি, দুলাচলতা বলা হয়েছে ভালোবাসা এবং বিরহ বেদনা। তাহলে আমরা বুঝতেই পারছি এটা বিরহ বেদনা, এটা মানে উত্তর হিসেবে আমরা নিতে পারি। উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে অনুশোচনা, অহমিকা, অনুনয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি অনুশোচনা দিই তাহলে অনুনয় এবং অহমিকা উত্তরে আসে না। তাহলে আমাদের উত্তর দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করে দেখো, অনুশোচনার সাথে অনুনয় এটা হতে পারে। তাহলে অনুশোচনা এবং হচ্ছে অনুনয়। তাহলে অপরিচিতা গল্পের আমরা আরেকবার উদ্দীপকটি পড়ে আসি। দেখা একটা কবিতার লাইন ছিল, জ্বালিয়ে রেখেছি মনের প্রদীপ, আমার ভুলে ভরা বাগান, তোমার ছোঁয়ায় ফুটুক ফুল, সান্ত্বনার আঙ্গুলে দেখো পরগাছা আমারে। এই হচ্ছে আমাদের কবিতা। কবিতা এত সুন্দর করে এখন বলবো না, বললে অনেক সময় লাগবে, কারণ কবিতার মূল লাইনগুলো দেখলেই হলো মূলত। নেক্সট, তাহলে উত্তর হচ্ছে বিরহ এবং হচ্ছে বেদনা। এরপরের যে কোশ্চেনটা আমরা আগে দেখলাম অনুশোচনা এবং হচ্ছে অনুনয়। আমরা আর একটা উদ্দীপক এটা পড়ে আসি। দেখো এখানেও একটা কবিতা দেওয়া হয়েছে, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে এটা বলার প্রয়োজন নাই, সেটা হচ্ছে
গল্পের কাকে প্রতিনিধিত্ব করে? এটা হচ্ছে অনুপমকে প্রতিনিধিত্ব করতেছে এই গল্পে। তারপরে উদ্দীপকে অপরিচিতা গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে এটা হবে অপ্রাপ্তির বেদনা। কারণ প্রশ্ন তোমরা একটু পড়ে দেখো, ঘরেতে এলো না সে তো, তার মানে এই কথাগুলো তো আমরা জানি অনুপমই বলতে পারে। ওকে, তাহলে অপ্রাপ্তির বেদনা। তাহলে আমরা এখন চলে আসলাম হচ্ছে আমাদের গদ্য নাম্বার হচ্ছে 2 82। উপরের এই গদ্যটি পড়ার পর কোনো গাইড, কোনো টেস্ট পেপার, কোনো বোর্ড কোশ্চেন আর পড়ার প্রয়োজন নাই। শুধুমাত্র মূল বইয়ের মূল ভাব সবার আগে 1 নম্বরে মূল বই থেকে পড়বে হচ্ছে, আবারও বলে দিচ্ছি, প্রথমে বইটা খুলে শুরু করবে যে গদ্য পদ্য নাটক বা উপন্যাস, সেই গদ্য পদ্য নাটক বা উপন্যাসের শুরুতে পড়বে হচ্ছে শব্দার্থ 1, 2 হচ্ছে মূল ভাব, 3 হচ্ছে মূল গদ্য বা পদ্যটি, এবং 4 নম্বরের শেষে কবি পরিচিতি পড়তে পারো। এই টাইপ ভিত্তিক তোমাকে পড়তে হবে। এই প্রশ্নের সাথে শুধু মূল বইটাই পড়ো, এক্সট্রা কোনো কিছু পড়তে, এই সাজেশন সেই সাজেশন পড়তে গিয়ে সময় নষ্ট করো না। আমি চাই না তোমরা এই সময় একটা দিন বা একটা শব্দর জন্য তুমি 1 মিনিট সময় তুমি ব্যয় করো। শুধু টোটালি ফোকাস করবে হচ্ছে এই 43টা এমসিকিউ এই গদ্য থেকে, সাথে মূল বইটা তুমি পড়বে, এর বাইরে এক্সট্রা যাওয়ার প্রয়োজন নাই। মনে রেখো, বাংলা প্রথম পত্রের মূল বই তোমাকে পড়তে হবে। অন্য কোনো পত্রে বা অন্য কোনো ক্ষেত্রে মূল বই না পড়লেও খুব বেশি ইফেক্ট করবে না। আচ্ছা, আমরা সেবার গদ্য নাম্বার হচ্ছে কত? 2 82। তাহলে সরাসরি কমনে যে অংশটুকু সেই অংশটা আমরা আগে দেখব। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আমরা জানি 3rd ক্লাসে দাগানো আছে। 3rd ক্লাস বলতে আমরা বর্তমানে 8ম শ্রেণীকে বুঝে থাকি। তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? সেটা হবে 3rd ক্লাস, বর্তমানে 8ম শ্রেণী। 82 গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটা আসলে ব্যবহার করা হয়েছে দুর্নাম হিসাবে। এখানে সুনাম কথাটাও উল্লেখ করা হয়েছে ব্যঙ্গ করে, মানে দুর্নাম হিসাবে। ওকে, পরে যে কোশ্চেনটি, দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল ভার। জোড়া মেলা ভার আমরা বলে থাকি এরকম। এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? বিকল্প। তাহলে জোড়া ছিল না মানে বিকল্প ছিল না। দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার বিকল্প ছিল না, এইটা বোঝানোর কথা হয়। তাহলে এই জোড়া বলতে আমরা বোঝাচ্ছি কি? এটা হচ্ছে কি? বিকল্প। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এটা কেমন কথা? তাহলে কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, মানে এখানে নিকা বলতে আমরা বিবাহ বলতে পারি, হাসিয়া উড়াইবার কথা। এটা কেমন কথা? হাসিয়া উড়াইবার কথা, মানে হেসে উড়াই দিচ্ছে সবাই, এটা কখনো সম্ভব না। 82 গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা। এখানে টোটালি হচ্ছে জাতিভেদ করা, একেবারে নিচু শ্রেণী ধরা হয়। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। কি বিষয়? এই কথা হচ্ছে শিকড় বিক্রি নিয়ে তর্ক করতো। শিকড় বিক্রি করা যাবে না, কারণ এটা হচ্ছে প্রতারণা। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, কি বিষয়ে? সেটা হবে শিকড় বিক্রি নিয়ে। 3rd ক্লাসে পড়া মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে ওঠার খবর কেউ কখনো পায় নাই? 2nd ক্লাস। তাহলে 3rd ক্লাস ধরে 2nd ক্লাসের কথা কেউ জানে না বা কেউ কখনো খবর পায়নি। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশে কে নিজের বলে দাবি করতেন? দাবি করতেন হচ্ছে জ্ঞাতি-খোড়া। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতে? এটা হবে খোড়া, জ্ঞাতি-খোড়া। মৃত্যুঞ্জয়ের সঙ্গে, তাহলে এটা হবে কে? জ্ঞাতি-খোড়া। মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযাচক হয়ে কথা বলতো কেন? দোকান থেকে খাবার খেতে, ওই যে দোকান থেকে খাবার কিনে দিত সবাইকে খাওয়ার জন্য। তারা মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাড়ার ছেলেরা উপযাচক হয়ে কথা বলতো কারণ তিনি দোকান থেকে খাবার কিনে দিতেন। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? আমরা জানি 1.5 মাস বা 45 দিন। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? 1.5 মাস বা 45 দিন। কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সৎ ব্যয় করেছে? সেটা হবে ন্যাড়া। তাহলে কে অনেক দিন মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নের সৎ ব্যয় করেছে? এটা হবে হচ্ছে ন্যাড়া। আমরা দেখতে পাচ্ছি কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? এটা হবে 10-15 দিন। এখানে 10-15 অঙ্কে লেখা থাকতে পারে, এটা আমরা দেখলে ভুলে যেও না। কতদিন মৃত্যুঞ্জয় অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়েছিল? এটা হবে 10-15 দিন। ন্যাড়াকে পথ এগিয়ে দেওয়ার সময় বিলাসীর উদ্বেগের কারণটা কী ছিল? মৃত্যুঞ্জয় একা ছিল বলে। ন্যাড়াকে যখন পথ এগিয়ে দেওয়া হয়, আমরা জানি আগেটা ছিল 10-15 দিন, আর নিচেরটা কি? মৃত্যুঞ্জয় একা ছিল বলে।
তাহলে ন্যাড়াকে পথ এগিয়ে দেওয়ার সময় বিলাসীর উদ্বেগের কারণ ছিল মৃত্যুঞ্জয় একা ছিল বলে আমরা প্রথমে 1 নম্বরটা দেখতে পেলাম। এরপরের যে কোশ্চেনটা হচ্ছে, বিলাসী গল্পের ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? আসলে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের প্রেমের মহিমা বোঝাতে চেয়েছেন। তাহলে বিলাসী গল্পের ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী আসলে রূপক হিসেবে বা সে অন্য ছলে এটা বোঝানোর কথা বলেছিলেন। আসলে মূল দুজনকে নিয়েই কথা বলেছিলেন, সেটা হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের কথা। মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ বলতে কি বোঝানো হয়েছে? অমার্জনীয় অপরাধ তোমরা অবশ্যই এটা জানো, বিলাসীর হাতে ভাত খাওয়া। তাহলে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ মানে এটা কখনোই মার্জনীয় নয়, কখনোই ক্ষমা করা যাবে না, কারণ সে বিলাসীর হাতে ভাত খেয়েছে। তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও বলছে অকিঞ্চিনকর নয়। উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত? খেয়াল করে দেখো, এই টাইপের লাইন যখন থাকবে, কোন গল্প কোন কবিতা, তাহলে তুমি তো কোন কবিতা গল্প পুরোটা পড়ছো কি আমি জানি না, প্রত্যেকটা লাইন তোমার মনে আছে কিনা। হঠাৎ করে এরকম একটা কোনো লাইন তুলে যদি বলা হয় উক্তিটি কোন গল্পের অন্তর্গত, তাহলে তোমাদের তখন ঝামেলায় পড়ে যাবে। দেখো, হৈমন্তী, বিলাসী, কমলাকান্তের জবানবন্দি, একটি তুলসী গাছের কাহিনী, এই দুটো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নাই। তার মানে উত্তর হবে ক অথবা হচ্ছে গ। এটা চালাকি এক টাইপের। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিলাসী প্লাস এটা উত্তর হিসেবে নিচ্ছি। মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটার নাম ছিল খরিশ গোখরো। তাহলে মৃত্যুঞ্জয় যে সাপটা ধরেছিল সেটা আসলে খরিশ গোখরো। সাপে কামড়ানোর কত মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করলো? তার মানে 15-20 মিনিট পর, এটা অঙ্কে লেখা থাকতে পারে। তাহলে 15 এবং 20 মিনিট পর মৃত্যুঞ্জয় একবার বমি করলো। কামাসকাট্টায় কতটি জীবন্ত আগ্নেয়গিরি আছে বলে ধারণা করা হয়? সেটা হবে 17টি। তাহলে কামাসকাট্টায় কতটি জীবন্ত আগ্নেয়গিরি আছে? এটা হবে 17টি। এটা হচ্ছে 17টি। তাহলে 17টি আছে। উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এটা হবে অবশ্যই আমরা বুঝতে পারি স্রষ্টার নির্দেশ, মানে সৃষ্টিকর্তার আদেশ। তার মানে স্রষ্টার আদেশ। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? কাদের বর দিবেন? ছাত্রদের। তাহলে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? কাদের বর দিবেন? যারা পড়ালেখা ঠিক মতো করবেন না, ভাগ্যের আশায় ছেড়ে দিবেন, তারা বিপদে পড়বেন। বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়? আমরা জানি বৈশাখ সংখ্যায়। ফাল্গুন, পৌষ, শ্রাবণ আমরা জানি বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। বিলাসী গল্পের কথক ন্যাড়া, তাহলে পুরো গল্পটা বলেছে ন্যাড়া। চরিত্রে কার ছোটবেলার ছায়াপথ ঘটেছে? আমরা জানি এটা শরৎচন্দ্রের। তাহলে শরৎচন্দ্রের নিজে আসলে গল্পটা বলছিলেন। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করেছে? আমরা জানি বুড়ো মালো। তাহলে বুড়ো মালো তার চিকিৎসা করে। বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বুড়ো মালো। পরের কোশ্চেন আমরা চলে আসবো। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা কি হবে? সেটা হবে আত্মসম্মানবোধ। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে সেটা হবে কি? আত্মসম্মানবোধ। ইহা আরেকটি শক্তি। উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে? এটা হবে ভালোবাসার শক্তি। ইহা আরেকটি শক্তি। উক্তিতে কোন শক্তির কথা বলা হয়েছে? বিলাসী গল্পে উল্লেখ করা থাকবে, তার মানে ভালোবাসা। টাইপ 2 আগে বলেছে সরাসরি কমন পাবো অথবা অপশনগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। বিলাসীর আত্মহত্যার কারণ এখানে যে 3টা অপশন দেওয়া আছে, কোনো একটা অপশন ওলট পালট করে দিতে পারে বা এখানে নতুন কোনো কিছু অ্যাড হতে পারে। বিলাসীর আত্মহত্যার কারণ কি? স্বামীর শোক, ভালোবাসাকে জীবন্ত রাখা, নিষ্ঠুর সমাজ ব্যবস্থা। আমরা জানি এই গল্পটি যারা একটু পড়েছে তারা অবশ্যই বুঝতে পারবে। উত্তর আমরা জানি 1 আর 3 হবে। বিলাসী গল্পের গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় 2 ক্রোশ পথ পায়ে হেঁটে, এটা আমরা শিওর। বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে। তার মানে উত্তর 3টাই হবে। তাহলে 2 ক্রোশ পথ পায়ে হেঁটে, বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে, গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে। বিলাসী গল্পের লেখক প্রমোশনের দিন মুখ ভার করে বাড়ি ফিরে এসে ভাবতেন বিদ্যা এক অমূল্য ধন, মাস্টারকে ঠ্যাঙানো উচিত, অমন বিশ্রী স্কুল ছেড়ে দেয়াই উচিত। তার মানে আমাদের এই দুটোই বলা হয়েছে, মাস্টারকে ঠ্যাঙানো উচিত, অমন বিশ্রী স্কুল ছেড়ে দেয়াই
উচিত। এই হচ্ছে আমাদের তাহলে গ নাম্বার উত্তর দেখতে পাচ্ছি। নেরাকে সাপ ধরার বিদ্যা শিখাতে বিলাসীর আপত্তি ছিল, কারণ কাজটি বিলাসী অপছন্দ করতেন, শক্ত এবং হচ্ছে ভীতিকর। যদিও এখানে সাপ ধরাটা প্রতারণামূলক না, কিন্তু শিকড় বিক্রি করাটা হচ্ছে প্রতারণামূলক। সেই সেন্সে উত্তর 1 আর হচ্ছে কত 2 হবে। তাহলে আমরা উত্তর 1 আর 2কে নিচ্ছি। তোমাদের বারবারই বলা হয়েছে কোনো প্রশ্নের উত্তর নিয়ে কনফিউশনে থাকলে অবশ্যই তোমরা কি করবে, আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা, বলে কোনটা নিয়ে তোমাদের কনফিউশন আছে। আমি চেষ্টা করব অবশ্যই মূল বইয়ের রেফারেন্সটা তোমরা দিবে, কত নাম্বার লাইন বা কোথায় এটা আছে, যদি তুমি একবার চেক করে দেখবে আমার জন্য সুবিধা হয়, আমি নিজে চেক করে দেখব। বিলাসী গল্পে ফুটে উঠেছে 20 শতকের সমাজচিত্র, অবশ্যই সঠিক। রক্ষণশীল হিন্দু সমাজচিত্র, আসলে মুসলমানদের এখানে কোনো কথা বলা হয় নাই, বাট আমাদের মূল গল্পটা 1 আর হচ্ছে 3 নিয়ে। বাবুর আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই গল্পের। বিলাসীর কথা বলার কারণ ছিল শিয়াল কুকুরে খেয়ে যাবে, এটাও সঠিক। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না, না খেয়ে থাকবে, তার উত্তর হচ্ছে 1 আর 2। মৃত্যুঞ্জয় মারা যাবে, সেটা সাপে কামড় দেওয়ার ঘটনা, ওই ক্ষেত্রে ঠিক আছে। এবার আসি তিলার্ধ শব্দটি দিয়ে বিলাসী গল্পে বোঝানো হয়েছে তিল পরিমাণ সময়ের অর্ধ, মুহূর্ত মাত্র পরক্ষণে। তার মানে আমরা জানি উত্তর হবে 1 আর হচ্ছে 2, তিল পরিমাণ সময়ের অর্ধ আর হচ্ছে মুহূর্ত মাত্র। এবার টাইপ 3তে আমরা আসি, এটা নিয়ে আমি আগে কথা বলেছি, বলে সরাসরি আমরা এটা কমন পাবো না কোনোদিনই। উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয়? উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয়? আমরা এবার মূল ঘটনাটা পড়ব। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটনির হাত থেকে রক্ষা করে। সেই থেকে অনাত্মীয়, দুঃসাহসী এবং হৃদয়মান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রের অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। দুঃসাহসিক শব্দটা বলে নিও। উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয়? ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা। ন্যাড়া কর্তৃক বিলাসীকে যে রক্ষা করেছিল সেই চেষ্টার কথা এখানে বলা হয়েছে। উক্ত তুলনার কারণ হচ্ছে পরস্পর অনাত্মীয়, এটা সঠিক। হৃদয়ের ঐশ্বর্য, দুঃসাহসী কাজের সঙ্গী। দুঃসাহসী কাজের সঙ্গী তিনটাই কিন্তু আসলে এরা তো দুঃসাহসী কাজের সঙ্গী ছিল না, পরে হয়েছে। তার মানে 1 আর হচ্ছে 2 আমরা নিতে পারি উত্তর হিসাবে। তার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আচ্ছা, পরে যে কোশ্চেনটা, সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মুমূর্ষ হাসানকে রক্ত দেয় জেলে পল্লীর, বলছে হরিশঙ্কর। হাসানের বাবা এতে রেগে যান। চিন্তা করে দেখো, উদ্দীপকে হরিশঙ্কর বিলাসী গল্পের কোন চরিত্রের সাথে তুলনীয়? আমরা জানি বিলাসী। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে? জাতিভেদ প্রচণ্ডভাবে ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের 2টি গল্প হয়ে গেল। আমরা আবার চলে আসি গদ্য নাম্বার 3-এ, আমার পথ। সরাসরি কমন থাকবে যে অংশটি, সেই অংশটা আমরা একটু আগে দেখব। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? সত্যের স্বরূপ, খুবই ইম্পর্টেন্ট কথা, সত্যের স্বরূপ এটা কিন্তু প্রকাশ পেয়েছে আমার পথ প্রবন্ধে। কত সালে আমাদের প্রিয় কবি সপরিবারে বাংলাদেশে আনা হয়? এটা 1972 সালে, মানে যুদ্ধের পরে, তা 1972 সালে। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীত হবে যে মিথ্যাকে ভয় পায়, সেই প্রকৃত ভীত। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতুকে যে মিথ্যাকে ভয় পায়, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? মহাত্মা গান্ধী। তাহলে মহাত্মা গান্ধীর কথা এখানে বলা হলো, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। এখানে আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে বলা হয়েছে? ওই তার কথা, তার এটা হচ্ছে মহাত্মা গান্ধী। আমার পথ প্রবন্ধের লেখক কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বন, মানে পরাবলম্বন যারা অন্যের উপর নির্ভর করেন তাদেরকে কথা বলা হয়েছে, তার হচ্ছে দাসত্ব। এটাই তো হওয়ার কথা। আচ্ছা, পরবর্তী আমরা যে প্রশ্ন দেখব, অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধের এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? পরাধীনতা। পুরো এত বড় একটা উদ্দীপকের মতো পড়ার পরে বুঝলাম, শুরুতেই অনেকেই বুঝতে পারবে এটা হচ্ছে পরাধীনতা। আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? দেখো, আমরা আগেই বলছি অন্যের উপর নির্ভরশীল হওয়া, নিজে কিছু না করা। তার মানে আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ আমরা বুঝতেই পারলাম। ওকে, পরে যে কোশ্চেনটি, নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? আত্মনির্ভরতা আসে।
নজরুল আমাদের কবির মতে আত্মাকে চিনলে কি আসবে? আত্মনির্ভরতা। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। দেখো পরে বলা হয়েছে কেন আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কেন? এটা হবে কি, মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। তাহলে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি? মূল উপজীব্য কোনটি? এটা হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ। তাহলে আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য মানে মূল ভাব বলতে পারো, মূল কথাটি হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ বা সত্যের স্বরূপ আমরা বলতে পারি। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিক কিভাবে নিজেকে কর্ণধার করে তুলেছেন? কিভাবে নিজেকে কর্ণধার করে তুলেছেন? আত্মসত্য অর্জনের মাধ্যমে। তাহলে আত্মসত্য অর্জনের মাধ্যমে নিজেকে কর্ণধার করে তুলেছেন, আত্মসত্য অর্জনের মাধ্যমে। আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয় একেবারে সে নির্বিঘ্নও বলতে পারি আমরা। আমার পথ দেখাবে মানে আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে আসলে আত্মপ্রত্যয়। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হবে কি, আত্মপ্রত্যয়। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? সত্যকে আমরা সবসময় পাবো ভুলের মধ্য দিয়েই। ভুল করলে আমরা সঠিকটা বুঝতে পারি, তাহলে ভুলের মধ্য দিয়েই আমরা কিন্তু সত্যকে খুঁজে পাবো। তাহলে তার মানে ভুল করলে সমস্যা নাই, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, এটা ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। এটা মানে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, 555 পরিবর্তে এখন 554 হয়ে গেল। ওকে, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? এটাও আমরা ইতিমধ্যে রিপিট করে ফেলেছি। পরাবলম্বন আমরা বুঝতে পারলাম এটা, তার মানে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। তাহলে বড় দাসত্ব বলতে আমরা অন্যের উপর নির্ভর এটাকে বোঝাই। আমার পথ প্রবন্ধ অনুসারে নিষ্ক্রিয়তার ফল হলো, এটা আমরা ইতিমধ্যে পড়ে আসি, গোলামি। নিষ্ক্রিয়তার ফল হচ্ছে কি, গোলামি। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে স্বনির্ভরতা। তাহলে স্বনির্ভরতা মানে নিজের উপর, আমরা বলি আত্মকর্মসংস্থান এরকম। আমার পদ প্রবন্ধ অনুসারে খুব বেশি বিনয় আমাদের কি করে? খুব বেশি বিনয় দেখায় না, ছোট করে। মানুষের উপর বেশি বিনয় দেখাও, ছোট করে, তোমাকে বেশি দাম দিচ্ছে না, ব্যাপারটা এরকম হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, ছোট করে। তাহলে আগের উত্তরটা আমাদের কী হলো? এটা সেই স্বনির্ভরতা। নেক্সট, আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সবচেয়ে বড় ধর্ম বলতে কোন ধর্মের কথা উল্লেখ করেছেন? সেটা হবে কি, মানুষ ধর্ম মানে মানব ধর্ম। সবচেয়ে বড় ধর্ম বলতে কি মানুষ ধর্মের কথা বলেছেন। কর্নিশ শব্দের অর্থ কি? কর্নিশ অভিবাদন। কর্নিশ শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। তাহলে মানুষ ধর্মকে তিনি সবচেয়ে বড় ধর্ম বলেছেন এবং কর্নিশ শব্দের অর্থ হচ্ছে অভিবাদন। এটা না দিলেও হতো, কারণ আমি যেহেতু প্রত্যেকটা বলে দিয়েছি, প্রত্যেকটা গদ্য পদ্য নাটক উপন্যাসে সবার আগে পড়তে হবে শব্দার্থ, এরপরে মূল ভাব, এরপরে মূল গদ্য বা পদ্য, দেন তুমি চাইলে কবি পরিচিতি পড়তে পারো। তবে কবি পরিচিতিতে প্রত্যেকটা কবির লেখকের মৃত্যুসাল জন্মসাল পড়ার প্রয়োজন নাই। এটা এমসিকিউ আকারে পরীক্ষা এখন আসে না। যদি মনে করো 9টি বোর্ডের পরীক্ষা হচ্ছে, কোনো একটা বোর্ডে একটা আসতে পারে, ব্যাপারটা এরকম, খুবই রেয়ার, এখন আসে না, আগে আসতো। দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে কি প্রয়োজন হবে? আগুনের সম্মার্জনা। তাহলে দেশের যা কিছু মিথ্যা তা দূর করতে হবে, এটা বলতে আমরা বুঝি হচ্ছে আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো, আগে আমরা বলেছি নিজের ভুল স্বীকার করে নেওয়া। ভুল করেছে স্বীকার করে সেটাকে মেনে নিতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, সেটাই হচ্ছে নিজের ভুল স্বীকার করে নেওয়া। আমার পথ রচনায় কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকার ভালো বলেছেন? কিসের চেয়ে? মিথ্যা বিনয় করা যাবে না, মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার ভালো, এটা বলা হয়েছে। আমি অহংকার করে বলছি না, এটা আমি করবই, করে দেখাবো, এর চেয়ে ওটা সে ভালো, ওই মিথ্যা বিনয় দেখাচ্ছে। অহংকার কয়েক টাইপের হয়। গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে এই যে অটুট বিশ্বাস, আমি পারবই, এটাকে বলা হয় আত্মজাগরণ। গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্মজাগরণ। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে, আমরা পরাধীন হচ্ছে কি, আমরা স্বাবলম্বনহীনতার মানে স্বাবলম্বনহীনতার কারণে আমরা স্বাবলম্বী না, আমরা স্বাবলম্বী না। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন, এই কারণেই আমরা হচ্ছে পরাধীন। নিজের কাজ নিজে করতেই আমাদের কাছে আত্মসম্মানের ক্ষেত্রে লাগে, এটা বলা হয়েছে। তাহলে স্বাবলম্বনহীনতার কারণেই মূলত আমরা বলি আমরা হচ্ছে পরাধীন।
আমার পদ প্রবন্ধের লেখকের কর্ণধারকে, এটা আমাদের রিপিট হয়ে গেছে লেখক নিজে। তাহলে আমার পদ প্রবন্ধের লেখকের কর্ণধার আসলে কে? লেখক নিজেই। ওকে, পরেরটা চলে আসি আমরা। এটা নিয়ে তোমাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি, সরাসরি কমন বা অপশন পরিবর্তন হয়ে তোমাদের এটা আসবে পরীক্ষায়। নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? ওই যে অহংকার, একটু আগে আমরা দেখে আসলাম দম্ভ এবং অহংকার। তাহলে মন্দের ভালো আসলে কী হবে? দম্ভ এবং অহংকার, এই দুটো। মন্দের ভালো দম্ভ এবং হচ্ছে অহংকার, মন্দের ভালো দম্ভ এবং হচ্ছে অহংকার। প্রাবন্ধিক ভয় তাদের মধ্যেই থাকবে। প্রাবন্ধিক আমাদের কবি প্রিয় কাজী ইসলামের মতে ভয় তাদের মধ্যে যারা শত্রুকে ভয় পায়। এক, যাদের ভেতরে ভয় আছে, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। তাহলে আমরা জানি যাদের ভেতরে ভয় আছে, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ, যারা শত্রুকে ভয় পায়, এটার কথা বলা হয়নি। যাদের ভেতরে ভয় আছে, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ, এটাকে বলা হয়েছে হচ্ছে কি তাদের মধ্যে। আমার পথ প্রবন্ধের নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? আগে এটা আমরা শিখে আসছি, এটা হচ্ছে নিষ্ক্রিয় করে ফেলেছে দাস, নিষ্ক্রিয় এবং হচ্ছে দাস। এখানে বিলাসী বলতে সেই বিলাসী গল্প কিন্তু না, আবার সেটা বুঝে নাও তোমরা। আমার পথ প্রবন্ধে নজরুলের মতে পরাবলম্বন আমাদের কি করে তুলেছে? নিষ্ক্রিয় এবং হচ্ছে দাস। বৈশিষ্ট্য হলো, তাহলে সাহিত্যের বৈশিষ্ট্য হলো সংস্কার চেতনাজাত, প্রতিবাদী মনস্ক, আত্ম অহমিকায় উজ্জ্বল। আমরা জানি লাস্টেরটা হবে না। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হলো সংস্কার চেতনাজাত, প্রতিবাদী মনস্ক। তার মানে আমরা বুঝতে পারলাম 1 আর হচ্ছে 2 হবে। কিছু কিছু শব্দ না পড়লে পরীক্ষার হলে গিয়ে ঝামেলায় পড়বে। ভুলের মধ্যে সত্যকে পাওয়ার উপায় হলো ভুল থেকে শিক্ষা নেওয়া, অবশ্যই হবে আত্মসচেতন হওয়া। এটা না দেখে আমরা বুঝতে পারবো উত্তর 1 আর হচ্ছে 3, কারণ এই এমসিকিউটাও সম্পর্কে আমরা অনেকগুলো এমসিকিউর মধ্যে পড়ে আসছি রেফারেন্স হিসাবে। ডোন্ট কেয়ার ভাব আনে উদ্ধৃতাংশ দ্বারা বোঝানো হয়েছে। ডোন্ট কেয়ার ভাব আনে নজরুলের ভয়হীনতা, সত্যে বলিয়ান হওয়া, সত্যে বলিয়ান হওয়া, এই দুটোই মনে হওয়ার কথা। নজরুলের ভয়হীনতা, সত্যে বলিয়ান হওয়া, তার মানে আমরা উত্তর দেখতে পাচ্ছি কত? 2 আর হচ্ছে কি 3। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে, সেটা হলো কর্ণধার, পথ প্রদর্শক, কাণ্ডারি। 3টা তো একই অর্থ, দ্যাট মিনস 3টাই উত্তর হবে। 3টার কিন্তু একই উত্তর, তাহলে 1, 2, 3 হবে। আমি আসি এই কথা না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই বাক্যে ভারতবাসীর যে প্রবণতা লক্ষণীয় সেটা হবে পরাবলম্বন, নিষ্ক্রিয়তা, আত্মনির্ভরতা। তার আমরা উত্তর দেখতে পাচ্ছি পরাবলম্বন, নিষ্ক্রিয়তা। তার মানে উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। তাহলে আমি আসি না বলে এখন বলতে হবে আমরা আসি, আমরা উল্লেখ করতে হবে। ব্যক্তি সেই দিনই আত্মনির্ভর হবে যেদিন সে আত্মাকে চিনবে, নিজ সত্যকে জানবে, নিজ মহত্বের পরিচয় দিবে। আমরা বুঝতেই পারছি এটা উত্তর হিসাবে আমরা নিব না, উত্তর 1 আর হচ্ছে 2। এবার সরাসরি যে অংশ কমন পাবো না, এখন সরাসরি কমন পাবো না, তাহলে এমসিকিউগুলো কেন দিচ্ছি? এই অধ্যায় থেকে, এই গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে যে এই টাইপের প্রশ্ন হতে পারে এর জন্য দিচ্ছি। আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। এই হচ্ছে আমাদের একটা কবিতার 3টা লাইন দেখতে পাচ্ছি। আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, নিজেকে চিনতে পারা, খুব ভালো কথা। সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন, আত্মদম্ভ। এখানে আত্মদম্ভর কথা বলেছে, কোন দিকটি প্রকাশ হয়েছে? ওই যে আমি উন্মাদ, দ্যাট মিনস এখানে উত্তর 1, 2, 3টাই দেওয়া হয়েছে। সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন, আত্মদম্ভ এখানে আছে, দ্যাট মিনস উত্তর হচ্ছে 1, 2, 3। আমরা দেখতে পেলাম উত্তর হচ্ছে 1, 2, 3। সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? এইরকম কোনো কবিতার লাইন দিয়ে দিবে, তোমাকে খুবই ঠান্ডা মাথায় ধীরে ধীরে পড়ে এই টাইপের প্রশ্নগুলো তুমি সর্বশেষে উত্তর করবে, শুরুতে উত্তর করতে যাবে না, টাইম নষ্ট হবে। আত্মনির্ভরতা, উক্ত বৈশিষ্ট্য, তার মানে আত্মনির্ভরতার ক্ষেত্রে উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো আমার কর্ণধার আমি নিজে, ইয়েস, আমার পথ দেখাবে সত্য, আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে,
একেবারে 3টা কথা সত্য, 3টা কথাই পজিটিভের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিষয় সম্পর্কে পূর্ব ধারণা নিয়ে সকল শিক্ষার্থী এসেছিল, কেবল তারাই শ্রেণীকক্ষের পাঠদান বুঝতে পারল, বোঝানোর জন্য শিক্ষক তো আসেনি, এই ভরসায় যারা শ্রেণীকক্ষে গিয়েছিল তাদের অর্জন শূন্য। আরে আমি এটা দরকার নাই, করার দরকার নাই, স্যার আছেন, স্যারকে বললে স্যার এটা শিখাই দিবে। নিজে করার চেষ্টা না করা, কত সুন্দরভাবে আমাদের কবিটা বলে গিয়েছেন। উদ্দীপকের শিক্ষক আমার পথ প্রবন্ধের কার সাথে সাদৃশ্যপূর্ণ? গান্ধীজি। ওই যে আমি না, আমরা বলতে হবে। উদ্দীপক আমার পথ প্রবন্ধের যে অনুষঙ্গ ধারণা করে তা হলো দাসত্ব ভাব, স্বাবলম্বন, পরাবলম্বন। আমরা বুঝতে পারছি দাসত্ব হলে পরাবলম্বন এটা হবে, তার মানে উত্তর 1 আর হচ্ছে 3। এই হচ্ছে আমাদের 1 আর হচ্ছে 3। আমরা গদ্য নম্বর 4-এ চলে আসলাম, মানব কল্যাণ। সরাসরি কোন প্রশ্নগুলো থাকবে পরীক্ষা? লেখক আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসটাই হবে মানব কল্যাণ। মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসটা হবে কি? মানব কল্যাণ। পরের প্রশ্ন, অপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, বা নিজের হাত থেকে শ্রেষ্ঠ, এরকম হবে। অপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ, এরকমই হবে। ওকে, এই কথাটি কে বলেছেন? ইসলামের আমাদের নবী। ইসলামের নবী না বলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করলেই ভালো হতো। মানব কল্যাণ প্রবন্ধে অপরের হাত মানে কি? দাতা। অপরের হাত মানে হচ্ছে দাতা বোঝানো হয়েছে। তাহলে মানব কল্যাণ প্রবন্ধে অপরের হাত মানে কি? দাতা। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই পুরো গল্পটা যে লিখেছেন বা প্রবন্ধটা যিনি লিখেছেন, তার নাম এখানে থাকলে যে তার হবে ব্যাপারটা তাই নয়। তিনি কোনো একটা লাইন দিয়ে, কোনো একটা লেখকের লাইন দিয়ে তোমাকে বোঝাতে পারে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সে আগার আসেনি। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? এই এমসিকিউটা একটু মাথায় রাখবে, এটা কিন্তু কোন একটা বোর্ডে নিশ্চিত আসবেই। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? মর্যাদার স্বীকৃতি। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? আমরা জানি সেটা হচ্ছে মানব মর্যাদা। তাহলে এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হবে? সেটা হবে মানব মর্যাদা। মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্ত্বে উপনীত হয়? তাহলে মানব কল্যাণ কিভাবে তার প্রকৃত সত্ত্বে উপনীত হয়? সেটা হবে মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগ দানের মাধ্যমে। আমরা 4টা অপশন পড়লেই কিন্তু বুঝতে পারবো, বলে উত্তর আসলে খ নাম্বারটাই হবে। বললাম কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মানুষের সম্ভাবনাকে বিকাশের সুযোগ দানের মাধ্যমে এটা করা সম্ভব। আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য কোনটি? মানে প্রতিপাদ্য বিষয় আসলে কোনটা ছিল? স্বদেশ এবং হচ্ছে ঐতিহ্যপ্রীতি। তার মানে এই প্রবন্ধটি যখন আমরা পড়ব তখন আসলে বুঝতে পারবো বলে আবুল ফজলের সাহিত্যকর্মের অন্যতম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্বদেশ এবং হচ্ছে ঐতিহ্যপ্রীতি। আমাদের প্রচলিত ধারণা মানে একেবারে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা বলে থাকি ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হবে? তাহলে একটা হচ্ছে প্রচলিত ধারণা আর চলতি কথায়। তাহলে প্রচলিত আজ মানে ব্যাকডেটেড যেটা বলে থাকি, আর হচ্ছে বর্তমান। তাহলে চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হবে? সেটা হবে সস্তা, একেবারেই সস্তা। মানব কল্যাণ কথা একেবারে সস্তা কথা। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অববয়ে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অববয়ে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? বিভৎস দৃশ্য। কারণ সে হাত পেতে কারো কাছ থেকে দান দক্ষিণা নিচ্ছে, সেটা খুবই বিভৎস দৃশ্য। মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব? এই দায়িত্বটা রাষ্ট্রের। তাহলে মানব কল্যাণের, তাহলে আমরা আগে উত্তরটা বললাম কি? বিভৎস দৃশ্য। মানব কল্যাণের সোপান রচনা করা কার দায়িত্ব? সেটা হবে রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, পরে যে এমসিকিউটি আছে, মানব কল্যাণ কখন ফলপ্রসূ হয় না? এটা হবে কি? মনুষ্যত্ব উপেক্ষিত হলে। মনুষ্যত্ব যেখানে নাই সেখানে মানব কল্যাণ কথাটার কোনো অর্থই নাই। তাহলে মনুষ্যত্ব যেখানে নাই সেখানে মানব কল্যাণ কথার অর্থ কেন থাকবে? আমাদের দেশে মানব কল্যাণের রূপ কুৎসিত কেন?
কারণ আমরা জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে, জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলেই হচ্ছে আমাদের মানব কল্যাণের রূপটা কুৎসিত। তাহলে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপারেন্স। উক্তিটি কার? এটা আসলে করেছেন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা করেছেন। তাহলে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপারেন্স। পরের প্রশ্ন, দান বা ভিক্ষা গ্রহণকারী, এটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি, বিভৎস দৃশ্য, তার মানে প্রশ্ন আরও দুটি কমে গেল। মানব কল্যাণের সোপান কে রচনা করেন, এই কোশ্চেনটা আমরা ইতিমধ্যে পড়ে আসছি, তার মানে তিনটা কোশ্চেন কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের দেশে মানব কল্যাণ রূপ কুৎসিত কেন, এটাও আমরা পড়ে আসছি। চিন্তা করে দেখো, এটাও পড়ে আসছে, মানে কয়েকটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে এটাও পড়ে আসছে, তার মানে এই কোশ্চেনটাও কিন্তু আমরা পড়ে আসছি। সবগুলো প্রশ্ন তার মানে ইতিমধ্যে 1 2 3 4 5 6 7 8টি প্রশ্ন আমাদের কমে গেল। তার মানে 555টি বললে 8টি কোশ্চেন মাইনাস, একই কোশ্চেন রিপিট হয়েছে। রিলিফ, রিহ্যাবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ কোন বিষয়টি প্রমাণ করে? মানব কল্যাণ অপমানে পরিণত হয়েছে, মানব কল্যাণ অপমানে পরিণত হয়েছে। উপরের এই শব্দগুলো যদি আমরা এখন ইউজ করি সেই ক্ষেত্রে বলা হয়। পরে যে প্রশ্নটি আমাদের কাছে, মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ কারা দিয়েছেন? ধর্ম প্রবর্তকেরা। মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ দিয়েছেন কারা? ধর্ম প্রবর্তকেরা। মানব কল্যাণ সাধনের জন্য আমাদের কোনটি বদলাতে হবে? দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গি এটা বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। মানব কল্যাণ প্রবন্ধটি 1972 সালে রচিত প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়? মানবতন্ত্র গ্রন্থে। তাহলে আমরা জানি এটা হবে মানবতন্ত্র গ্রন্থে। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় জন্মগ্রহণকারী লেখক আবুল ফজল রচিত উপন্যাস কোনটা? তো চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় তিনি জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছে লেখক আবুল ফজল। তার লেখা উপন্যাস হবে চৌচির বা রাঙা প্রভাত। চৌচির বা রাঙা প্রভাত। লেখকের মতে এক কথায় মানব কল্যাণ হচ্ছে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এই কথাটাও কিন্তু রিপিট হয়েছে এই প্রশ্নটি। সমাজের ক্ষুদ্র ইউনিট কোনটি? পরিবার। তাহলে সমাজের ক্ষুদ্র ইউনিট হচ্ছে কি? পরিবার। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্ত বুদ্ধির বিকাশ ঘটানো। মুক্ত বুদ্ধির বিকাশ। মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্ত বুদ্ধির বিকাশ। টাইপ 2, আগে বলেছি আমরা মানবিক বৃত্তি, এই শব্দটা এই আমাদের উপন্যাস বলছি প্রবন্ধের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি, মানে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়েছে। মানবতা, দয়া, সেবা। তাহলে মানবিক বৃত্তি আসলে বলতে একটাই শব্দ, সেটা হবে কি? মানবতা। মানবিক বৃত্তি বলতে আসলে আমরা বুঝি মানবতা। দয়া, সেবা কোনো শব্দ এখানে গ্রহণযোগ্য না। আচ্ছা, পরের বোর্ড প্রশ্ন যেটা আছে, লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না। লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না সম্পর্করহিত, বিচ্ছিন্ন, স্বয়ম্ভূ। আমরা এখানে উত্তর তিনটাই দেখতে পাচ্ছি। তাহলে লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না সম্পর্করহিত, বিচ্ছিন্ন, স্বয়ম্ভূ। তাহলে এই তিনটাই। এই প্রশ্নটা আমার কাছে ডাউট মনে হয়েছে বলে এটাকে আমি রেড মার্ক করে রেখেছি। দাতা আর গ্রহীতার পার্থক্য যে দিক থেকে স্পষ্ট হয়ে ওঠে, মনুষ্যত্ব, দৃষ্টিভঙ্গি, মানব মর্যাদায়। আমার কাছে মনে হয় উত্তর 1 2 3টাই হবে। দাতা আর গ্রহীতার পার্থক্য যে দিক থেকে স্পষ্ট হয়ে ওঠে, মনুষ্যত্ব, দৃষ্টিভঙ্গি, এই দুটি উত্তর হিসেবে মানে কয়েকটা জায়গায় এই দুটি উত্তর দেখেছি, আবার কয়েকটা জায়গায় দেখেছি তিনটাই। আমার কাছে তিনটা উত্তরই সঠিক মনে হয়। মনুষ্যত্ব, দৃষ্টিভঙ্গি, মানব মর্যাদায়। তাহলে 150 নম্বর প্রশ্নটি তোমার কাছে কোনটি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, পরের যে প্রশ্নটি, যে কাজের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হতে পারে? বিভক্তিকরণের মনোভাব বৃদ্ধি। আমরা প্রথমেই বুঝতে পারছি এটা উত্তর হবে না, নেগেটিভ। বিভক্তিকরণ, ভাগ করে ফেলা, তার মানে এটা উত্তর হবেই না। বাকি দুটো উত্তর অটোমেটিকই হয়ে যাবে, চয়েস হয়ে যাচ্ছে। মানবিক চেতনার বিকাশ, মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি। ওকে, ডান। পরের কোশ্চেনটা, মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার ওপর বর্তায়? সমাজ, রাষ্ট্র, পরিবার। একেবারে তিনটাই গ্রহণযোগ্য, সমাজ, রাষ্ট্র এবং পরিবার। মানুষের কল্যাণ যে ধরনের প্রক্রিয়া, বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, সমাজ সম্পর্কিত। তিনটা কথা বলা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অবিচ্ছিন্ন এবং সমাজ সম্পর্কিত।
মানুষের কল্যাণ যে ধরনের প্রক্রিয়া অবিচ্ছিন্ন সমাজ সম্পর্কিত। বাংলা প্রথম পত্রে এমসিকিউ করার ক্ষেত্রে বারবার চেক করতে হয়। ওকে, পরের যে কোশ্চেনটি, উদ্দীপক নেওয়ার প্রশ্ন। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, তাহলে স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। এটা দেখে আমরা কিছুটা হলে অনুধাবন করতে পারি, হ্যাঁ, মানব কল্যাণ সম্পর্কে কিছুটা বলা হয়েছে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। আচ্ছা, উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? অপরিচিতা, আমার পথ, মাসি বেশি। গণ্ডগোল লাগতে পারে আমার পথ এবং হচ্ছে কি মানব কল্যাণ, এই দুটো নিয়ে। আমার পথটা হচ্ছে সত্যের স্বরূপ নির্ণয়, আর মানব কল্যাণ অপরের কল্যাণ করা। আমরা উত্তর খ হিসাবেই নিব। উদ্দীপক এবং উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে, মানব সেবার দিকটি সঠিক, মনুষ্যত্ববোধ দিকটি, মানব সেবা হলে মনুষ্যত্ব থাকবেই। মানুষের বৈষয়িক ভাবনার দিকটি আমরা জানি 3 নাম্বারটা নেগেটিভ কিছুটা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই উত্তর হবে 11/2। আমরা আরেকটা উদ্দীপক পড়ি। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধপান, পরেটুক না পড়লে আমার অনেক শিক্ষার্থীটা জানে। এটা পরের লাইনটা কী হবে? কারণ এটা ভাব সম্প্রসারণ অনেক পড়ে আসছি আমরা, ভাব সম্প্রসারণ পড়ে আসছি, পাশাপাশি হচ্ছে কি সারাংশ সারমর্মের মধ্যে এগুলো পেয়ে যাই আমরা। উদ্দীপকের ভাব মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকের প্রতিফলন? পরোপকার। গাভী তার নিজের দুধটা পান করে না, অপরকে সে দিচ্ছে। ওকে, প্রবন্ধ এবং উদ্দীপকের যে বক্তব্য ফুটে উঠেছে তা হচ্ছে মানব সেবা, মনুষ্যত্ববোধ, জীব প্রেম। জীব প্রেমটা এক হিসেবে নেওয়া যেতে পারতো, বাট গভীর চিন্তা ভাবনা যদি তুমি একটু টু দ্য পয়েন্টে যেতে চাও সেক্ষেত্রে অ্যান্সার হবে 1 আর 2। কারণ আমাদের মূল এই প্রবন্ধের উদ্দেশ্যই ছিল মানব সেবার মনুষ্যত্ববোধ। আমরা আর একটা উদ্দীপক নিয়েছি। এই পৃথিবীতে দরিদ্র জনসংখ্যায় বেশি, এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্য সঙ্গে দুঃখ দারিদ্র। নিজেদের দারিদ্র্য বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ই হাত পাতে ধনী দেশগুলোর কাছে। উদ্দীপকে মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আত্মমর্যাদার বিষয়ে অবহেলা, নিজেরা চেষ্টা না করা। সুন্দর একটা, একেবারে দেখতে পাচ্ছি আমরা উপরে উদ্দীপকের সাথে প্রশ্নটা একেবারে এই প্রবন্ধের সাথেই উদ্দীপকটা খুব ভালো মতো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম 5 নাম্বার আমাদের মাসে বেশি। ওকে, 5 নাম্বারে মাসে বেশি করবো আমরা। এবার দেখি সরাসরি কমন যে প্রশ্নগুলো পাবো। মাসে বেশির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটা ছিল? সেটা ছিল আল্লাদের দায়িত্ব কাঁধে পড়ায়। তাহলে আল্লাদের দায়িত্ব যে কাঁধে নিলেন, এটা দেখেই মাসে বেশির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার মূল কারণ। কি বিক্রি করে মাসে বেশি? যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে, ঠিক আছে, ছাগল বিক্রি করে। ও দ্য গড, তাহলে ছাগল বিক্রি করে। মাসে বেশি গল্পে আল্লাদির বাপ কি রোগে মারা যায়? কলেরা রোগে মারা যায়। তাহলে আল্লাদির বাপ মারা গিয়েছেন কলেরা রোগে, সেটা আমাদের এখন জানতে হবে। আল্লাদির বাপ কীভাবে মারা গিয়েছেন? মাসে বেশি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? ধান বানা সম্পৃক্ত ছিল, কাঁথা সেলাই করা, ডালের বড়ি বেচা, অন্যের বাসায় কাজ তিনি করেন নাই। তাহলে উত্তর হবে 4 নাম্বার, অন্যের বাসায় কাজ করা। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে বেশি, এই বাক্যে প্রকাশ পেয়েছে মানবিক জীবন যুদ্ধ। যুদ্ধ আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে বেশি, তাহলে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসে বেশি, এই বাক্যে প্রকাশ পেয়েছে আসলে মানবিক জীবন যুদ্ধ। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। ওসব বলতে বোঝানো হয়েছে নেশা করা, তার মানে যোগু যে নেশা করতে হয় ওসব এখন ছেড়ে দিয়েছে বলতেছে, দ্যাট মিনস বোঝাচ্ছে ওসব বলতে ওই নেশা জাতীয় দ্রব্যের কথা বলা হয়েছে। মাসে বেশি গল্পে মোদের একজন গেলে হবে না তো কানাই। মোদের একজন গেলে হবে না কানাই, কে বলেছিল? মাসি। মাসে বেশি গল্পে মোদের একজন গেলে হবে না কানাই, কে বলেছিল? মাসি। কোন লোকটি মাসে বেশির অচেনা? মাথায় লাল পাগড়ি আটা লোকটি আসলে মাসে বেশির অচেনা। মাথায় লাল পাগড়ি আটা ওই লোকটি হচ্ছে মাসে বেশির অচেনা। মাসে বেশি গল্পের বৈচিত্র্যময় দিক কোনটা? নারীর ব্যবসা পরিচালনা করা। অত্যাচারের কাহিনী সচরাচর সব জায়গায় দেখি, তো কথ্য ভাষায় প্রয়োগ, স্বামী কর্তৃক, এখানে স্বামী বলতে স্বামী কর্তৃক নির্যাতন, নারীর ব্যবসা পরিচালনা করা, এটাই হচ্ছে বাকি 3টার চেয়ে আলাদা। ওকে, পরের প্রশ্ন। কলেরায় আল্লাদির পরিবারের কতজন মারা যায়? 3 জন। মাসে বেশি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? পূর্বাশা। তাহলে মাসে বেশি গল্পটি প্রথম প্রকাশিত হয় পূর্বাশা পত্রিকায়।
মাসিপিসি গল্পের চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে। তাহলে পুলের কাছে আছে চায়ের দোকানটা অবস্থিত। দিবারাত্রি কাব্য কি জাতীয় রচনা? উপন্যাস। তাহলে দিবারাত্রি কাব্য হচ্ছে একটা উপন্যাস। মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত হয়েছে? পরিস্থিতি। মাসিপিসি গল্পটি নিচের কোন গ্রন্থে সংকলিত রয়েছে? পরিস্থিতি। আল্লাদি ও বুড়ো রহমানের কন্যা তারা দুজনেই নির্যাতিতা, মানে নির্যাতনের শিকার। তার আল্লাদি আর হচ্ছে বুড়ো রহমানের কন্যা। আচ্ছা, পরে একটা দেখতে পাচ্ছি, জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে, উক্তিতে প্রকাশ পেয়েছে মাসিপিসির চরিত্রের সাহসিকতা এবং সে বুদ্ধিমত্তা। বাহ! জেলে নয় গেলাম কৈলাস, জেলে যাওয়ার কোনো ভয় নাই এটা বোঝাচ্ছে, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়, উক্তিতে প্রকাশ পেয়েছে মাসিপিসির চরিত্রের সাহসিকতা এবং বুদ্ধিমত্তা। জেলে গেলে কোনো প্রবলেম নাই এটা বোঝাচ্ছে। দ্যাট মিনস সাহসিকতা এবং বুদ্ধিমত্তা লাস্টে বলছে খুন হবার ভয়ে। আল্লাদির তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, মামলা করে নিয়ে যাবে, মামলা মোকদ্দমা করে নিয়ে যাব। মাসিপিসি গল্পে অল্প দিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মরেছে? যে বুড়ো রহমানের। মাসিপিসি গল্পে অল্প দিনের আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গিয়েছেন? ও সেই বুড়ো রহমানের। কৈলাসের মাথার চুল কেমন ছিল? কদম ছাটা রুক্ষ। বাহ! কদম ছাটা রুক্ষ ইতিমধ্যে মনে বুঝতে পারো তোমরা, কদম ছাটা রুক্ষ, খাড়া খাড়া চুল। দূরসাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এর মানে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা। দূরসাই শুয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে, এর মানে হচ্ছে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা। আচ্ছা, পরের যে কোশ্চেনটি, মাসিপিসি গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1352 বঙ্গাব্দে। শালতি কি কাঠের তৈরি সরু ডোঙা বা নৌকা? তাল বা শাল। শালতি শাল, এটা মনে রাখলে কিন্তু মনে থাকবে, তাল বা শাল। ছল ছল চোখে আল্লাদের দিকে কে তাকিয়েছিল? বুড়ো রহমান। ওই যে তার মেয়েটা মারা গিয়েছে, তাহলে ছল ছল চোখে আল্লাদের দিকে কে তাকিয়েছিল? বুড়ো রহমান। টাইপ 2 কোশ্চেন, মাসিপিসি গল্পে প্রকাশ পেয়েছে নারীর লাঞ্ছনার চিত্র? রাইট। তৎকালীন সমাজ বাস্তবতা? রাইট। প্রান্তিক জীবনের অসহায়ত্ব? এটাও রাইট। অ্যান্সার 1, 2, 3। মাসিপিসি গল্পে মাসি এবং পিসির এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কোনটা? দুজনেই বিধবা। রাইট। আল্লাদিকে দেখাশোনা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম। রাইট। উত্তর 1, 2, 3। মাসিপিসি গল্পে মাসি ও পিসির এক দেহ এক মন যাওয়ার কারণ কোনটা? 3টাই, দুজনেই বিধবা, আল্লাদিকে দেখাশোনা, নিজেদের বেঁচে থাকার সংগ্রাম। নেক্সট, যে শক্তি দ্বারা মাসিপিসি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে সক্ষম হয়েছিল তা হচ্ছে সাহস, ঐক্য, গায়ের জোর। সাহস এবং ঐক্য থাকলে সেখানে গায়ের জোর প্রয়োজনটা নাই। যারা বুদ্ধিমান তারা এটা দেখে বুঝতে পারবে। তাহলে সাহস এবং ঐক্য। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, এই উক্তিটি যা প্রকাশ করে তা হলো খুবই একবার বাস্তবতা একটা কথা। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো, এই উক্তি দ্বারা যা প্রকাশ পায় বাঙালির অতিথি পরায়ণতা, এটাও রাইট। আত্মীয়তা স্বীকার করা, জামাইকে মর্যাদা দেয়া, তার মানে একবার 3টাই সঠিক কথা। অনেক ক্ষেত্রে তারা ভুল করলেও শ্বশুর শাশুড়ি এটা মেনে নিচ্ছে মেয়ের কথা চিন্তা করে। ওকে, 1, 2, 3। একজনের বয়স হয়েছে, আধা পাকা চুল, রোগা শরীর, এখানে কার কথা বলা হয়েছে? বুড়ো লোকটির, মানে রহমান সাহেবের কথা বলা হয়েছে। বুড়ো লোকটির, রহমান সাহেবের কথা বলা হয়েছে। এবার আসি, মাস এবং পিসি আগে রোজগার করতো ধান বেনে, কাঁথা সেলাই করে, হোগলা গেথে। 3টাই, ধান বেনে, কাঁথা সেলাই করে, হোগলা গেথে, ওই যে বড়ি বিক্রি, আরও আছে অনেক কিছু। দ্যাটস ওয়াই 3টাই, ধান বেনে, কাঁথা সেলাই করে, হোগলা গেথে। অ্যান্সার হচ্ছে 1, 2, 3। মাসিপিসি শহরের বাজারে নিয়ে যায় তরি তরকারি, বাগানের ফলমূল, এই 3টাই। তাহলে খেয়াল করে দেখো, মাসিপিসি শহরের বাজারে নিয়ে যায়, উপরটাতে আছে হোগলা গেথে, শহরের বাজারে নিয়ে গিয়েছিল তরি তরকারি আর বাগানের ফলমূল, এই দুটো নিয়ে গিয়েছিল। ওকে, আমরা এবার আসি, এখান থেকে কী টাইপের কোশ্চেন হতে পারে যেটা আমরা সরাসরি কমন পরীক্ষায় পাবো না। লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। তাহলে লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। ওকে, এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে। খুবই একেবারে আজ ইউজুয়াল ঘটনা আমরা দেখি। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির মিথ্যা মামলা দেয়। বাহ, একবারে মুভির কাহিনী।
উদ্দীপক এবং মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো পুরুষের আধিপত্য, এটাও রাইট। নারীর অসহায়ত্ব, এটাও রাইট। নারী নির্যাতন, এটাও রাইট। এখন তো নতুন শব্দ আসছে পুরুষ নির্যাতন। যাই হোক, অ্যান্সার হচ্ছে 1, 2, 3। উদ্দীপকের নিশা মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু। বাবা, নেশা করে যোগু। নেক্সট, জীর্ণ বস্ত্রে ক্ষুধার্থ ছোট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেল। এই তো আমরা বুঝতে পারছি বুড়ো রহমানের কথা বলা হচ্ছে সম্পূর্ণ, আর বাকিটুক না পড়েও বুঝতে পারছি এটা বুড়ো রহমান সাহেবের কথা বলা হয়েছে, কয়দিন আগে তার মেয়েটা মারা গিয়েছে। মাসিপিসি গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কি বলা হয়? বাৎসল্য, ভালোবাসা, শোক। তিনটাই সঠিক, বাৎসল্য, ভালোবাসা এবং শোক। আরেকটা আমরা দেখব, বুড়ো রহমান মানে ওই যে উপরে বলা হয়েছে ট্রেনে উঠেই বুড়োর লোকটাকে দেখলাম, সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। ওই যে করুণ দৃষ্টি, বুড়ো রহমান সাহেব। সম্পূর্ণ উদ্দীপক না পড়লে আমরা এখনো বুঝতে পারবো। উদ্দীপক বুড়ো লোকটার সাথে মাসিপিসি গল্পের কোন চরিত্রটা সমতা সৃষ্টি করে? রহমান সাহেব। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে মাসিপিসি গল্পের আলোকে, এ ভাবকে বলা হয় পিতার ভালোবাসা, যে সন্তান বাৎসল্য, হারানোর যন্ত্রণা। অ্যান্সার 1, 2, 3। মানে উপরের উদ্দীপক নির্ভর কোশ্চেনটা আর এখনকার উদ্দীপক নির্ভর কোশ্চেনটা অলমোস্ট একেবারে সেম প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো কোন টাইপের কোশ্চেনগুলো আমরা পরীক্ষায় কমন পাবো। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট, শেষ গদ্য আমাদের রেইনকোট। সরাসরি কমন থাকবে। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক ছিল? দেশপ্রেম। রেইনকোটটা পরার পরে তার মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে, এই জন্য এই রেইনকোটকে বলা হয় দেশপ্রেম। তাহলে এটা হচ্ছে দেশপ্রেমের প্রতীক। নেক্সট, মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? দোকানদারের। তাহলে দোকানদারে উক্তি করেছে, ওই ওদের কথা বলা হয়েছে স্বৈরাচার। মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই কইরা আসছিল। রেইনকোট গল্প উক্তিটি কার? দোকানদারের। রেইনকোট গল্পে কে এপ্রিল শুরু থেকে বাংলা বলা ছেড়েছে? বাংলা বলা ছেড়ে দিয়েছে ইসাক মিয়া। বাহ, বুদ্ধিমান লোক। রেইনকোট গল্পে কে এপ্রিলের শুরু থেকে, এপ্রিল ফুল এই জন্য বলা হয়, বেটা ফুল, ইসাক মিয়া। আরে, ডক্টর আফাজ আহমদ পাকিস্তানের শরীরের কাঁটা বলতে বুঝিয়েছেন শহীদ মিনারকে বলেছেন পাকিস্তানের কাঁটা। পাকিস্তানের শরীরের কাঁটা বলতে শহীদ মিনারকে বোঝানো হয়েছে। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে শহীদ মিনার। আনঅথরাইজড কনস্ট্রাকশন, এটা হচ্ছে শহীদ মিনার। ইংলিশ শব্দগুলো যদি বাংলায় লেখা থাকে পড়তানোর সময় হিজিবিজি মনে হয়। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? জিমনেশিয়ামে। রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্পটির অবস্থান কোথায় ছিল? জিমনেশিয়াম। রেইনকোট গল্পের মিরপুরের বিল দিয়ে নৌকা দিয়ে আসা কি ছিল? অস্ত্র। রেইনকোট একটা আমরা শুরুতে পড়লাম। রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে নৌকা বোঝাই করে আসা নৌকায় কি ছিল? অস্ত্র। কোন ঋতুর শেষে বৃষ্টিতে রেইনকোট গল্পের নুরুল হুদার শীত শীত ভাব হয়? শেষ হেমন্তের। তাহলে হেমন্তের শেষ হেমন্তের। মিসক্রিয়েন্টরা সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে মুক্তি ফৌজ, তাদেরকে বোঝানো হয়েছে। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে? মুক্তি ফৌজ, পাক বাহিনী, শান্তি বাহিনী, মিত্র বাহিনী। আগে বলছি প্রশ্নে কনফিউশন থাকলে অবশ্যই কি করবেন, আপনি সুন্দর করে মূল বই রেফারেন্স দিয়ে কমেন্ট সেকশনে করবেন, আমি সেটা কারেকশন করে দিব, কারেকশন করে প্রথম কমেন্টে দিয়ে দিব। নুরুল হুদাকে মিলিটারিরা কেন এখানে কান ধরে নিয়ে গিয়েছিল, মানে কেন ধরে নিয়ে গিয়েছিল? মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। তাহলে নুরুল হুদাকে মিলিটারিরা কেন ধরে নিয়ে গিয়েছিল? মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায়। এই সন্দেহে এক কথায়, মুক্তিযোদ্ধাদের সাথে সম্পর্ক থাকায় তাকে ধরে নিয়ে গিয়েছিল সন্দেহে। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি। বাংলায় রসায়ন লেখা থাকতে পারে, আবার কেউ ভুল করেন না। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? সেটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, রেইনকোট গল্পের রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কী ছিল? মৌসুমি জলবায়ু। রাশিয়ার বাংলাদেশের জলবায়ুর মধ্যে পার্থক্য ক্রিয়েট করার অর্থে ব্যবহার দেওয়া হয়েছিল মৌসুমি জলবায়ু। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে? স্রেফ উৎপাত। নুরুল হুদাকে আঘাত করছে, স্রেফ উৎপাত মনে হচ্ছে। মিলিটারির চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছে? স্রেফ উৎপাত। রেইনকোট গল্পে নুরুল হুদার জ্বলন্ত শরীর কাঁপতে থাকে কেন? দেশপ্রেমের উত্তেজনায়। রেইনকোট গল্পে নুরুল হুদার বলছে ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? দেশপ্রেমের উত্তেজনায়। ভয় নাই আর।
রেইনকোট গল্পের রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। ওই যে আমরা শুরুতেই জানি, চাবকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। এখন তাকে মারলেও তার আর সেটা মনে হচ্ছে না। রেইনকোট গল্পের কথকটা হচ্ছে নুরুল হুদা, আমাদের গল্পের তাকে নায়ক বলতে পারি। মূল রেইনকোট গল্পের কথককে সেটা হচ্ছে নুরুল হুদা। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এ নিবেদনটি করেছে প্রিন্সিপাল। বাপরে বাপ, প্রিন্সিপাল সাহেব। পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এও নিবেদনটি করেছেন কে? প্রিন্সিপাল। কী দেখে নুরুল হুদার বলছে এক্সট্রা ভালো লাগে, সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট আবরণ। কী দেখে নুরুল হুদার এক্সট্রা ভালো লাগে, সেটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট আবরণ দেখে। রেইনকোট গল্পের কলেজের প্রিন্সিপালের নামটা কী ছিল? ডক্টর আফাজ আহমদ। ডক্টর আফাজ আহমদ ছিলেন হচ্ছে কলেজের প্রিন্সিপাল। তিনি মনে বলেছিলেন ওই যে সব সরাতে হবে। রেইনকোট গল্পে নুরুল হুদা কি অফিসের জন্য কয়টি আলমারি আনা হয়েছিল বলে জানায়? এই যে এখানে অনেকগুলো শিক্ষার্থী ভুলটা করে, আর এই অফিসের জন্য 3টার কথা বলা হয়েছিল, মোট হচ্ছে 10টা। এইখানেই কোশ্চেন গত বছর অনেক শিক্ষার্থী কমেন্ট করেছিল 10টা হবে 10টা হবে 10টা হবে। আরে ভালো করে পড়ো আগে, সেটাকে বুঝো। অফিসের জন্য 3টা, মোট হবে 10টি। রেইনকোট গল্পের রেইনকোটটি কার? মিন্টুর। পাকিস্তানি বাহিনীর গ্রামে গঞ্জে গিয়ে প্রথমে কিসের দিকে কামান তাক করেছে? যে শহীদ মিনারের দিকে গুড়িয়ে ফেলো সব শহীদ মিনার যা আছে। পাকিস্তানি বাহিনীর গ্রামগঞ্জেই গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করে? সেটা হচ্ছে শহীদ মিনার গুড়িয়ে দাও। এবার আসি আমরা 1, 2, 3 টাইপের কোশ্চেনগুলো। রেইনকোট গল্পের মুয়াজ্জিন যেই দিন মারা যায় সেই দিন রাতে নুরুল হুদার ঘুম না হওয়ার কারণ কী ছিল? ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, মানুষেরা বলতে কাতরানি। তাহলে ট্যাঙ্কের হুঙ্কার, মেশিন গানের আওয়াজ, ট্যাঙ্ক মেশিন গান তো একবারে পাশাপাশি, মানুষের কাতরানি। তার মানে অ্যান্সার 1, 2, 3 শেষ। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। ওই যে শহীদ মিনার সম্পর্কে বলা হয়েছে, কারণ রেইনকোট গল্পে এগুলোর বাঙালির শহীদ মিনার সম্পর্কে তোমাদের এখন বলা হলো। জাতীয়তা বোধ জাগিয়ে রাখে, রাইট। দেশপ্রেম উজ্জীবিত করে, এটাও রাইট। যুদ্ধ জয়ে প্রেরণা যোগায়, এটাও রাইট। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে অনুভূতির তীব্রতা, আবেগের তীব্রতা, আর হচ্ছে দেশপ্রেম। 3টাই, অনুভূতি, আবেগ, আর হচ্ছে কি দেশপ্রেম। তাহলে 1, 2, 3 আমরা বলতে পারি। পরের কোশ্চেন, রেইনকোট গল্পের রেইনকোটটি কিসের প্রতীক? আমরা একটু আগে দেখছি দেশপ্রেম আর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রতীক। এই গল্পটি আমরা এই প্রশ্নটি আমরা রিপিট বলতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে 222 নম্বর কোশ্চেন। রেইনকোট গল্পে ভীতু প্রকৃতি নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিলে তার মধ্যে সঞ্চারিত হয়, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উষ্ণতা, সাহস, দেশপ্রেম। রেইনকোট পরার পরে তার মধ্যেই এটা আসে, উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। ভীতু নুরুল হুদা ধীরে ধীরে সাহস এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়। রেইনকোটটি পরার পর থেকে নিজেকে মুক্তিযোদ্ধাদের বলছে সমস্যা কল্পনা করে, না সমস্যা কেন হবে, মিন্টুর উপস্থিতি অনুভব করে। এটা মনে মিন্টুর গায়ে দিয়ে আছে, কারণ রেইনকোটটা মিন্টুর। ক্র্যাকডাউনের রাত সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? 25শে মার্চ দিবাগত রাত। 1969 সাল তাহলে কেন আসবে? 25শে মার্চ বলতে 1971, তার মানে অ্যান্সার 1 আর হচ্ছে 3। এবার আসি আমরা এই অধ্যায়তে কী টাইপের উদ্দীপক নির্ভর প্রশ্নগুলো হবে সেটা দেখি আমরা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকের রেইনকোট গল্পের সাদৃশ্যপূর্ণ বিষয় কোনটি? গ্রেনেড সোডা, রাইট। মুক্তিযুদ্ধের ওই সময়ের কথা বলা আছে, সালাম বরকত তো মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা না, ও তো আলাদা সময়ের ঘটনা। অ্যান্সার হচ্ছে 1 আর হচ্ছে 2। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যাবো, যেহেতু এটা নিয়ে আর একটা কোশ্চেন আছে। উদ্দীপকের কোন বিষয়টিকে রেইনকোট গল্পের মিল পাওয়া যায়? ওই যে ক্র্যাকডাউন রাতে ট্যাঙ্কের হুঙ্কার যেটা ছিল সেটা। আরেকটা কোশ্চেন দেখি, মোরা একটা ফুলকে বাঁচাই। ওই যে আমরা এটা এটা গানও বলি, আমরা কবিতা বলি, গান বলি, সব এটা আমাদের খুব পছন্দের একটা কবিতাই বলে রাখি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, যদি গানটা খুবই শুনতে ভালো লাগে। উদ্দীপকের মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়? মিন্টু আর হচ্ছে নুরুল হুদার। আমাদের প্রিয় একটা গান, এটা গান শুনলে এখনও কিছুটা মনে করো গায়ের লোমটা দাঁড়িয়ে যাচ্ছে। 52-এর ভাষা আন্দোলনের সময় রহমান ভয়ে মিছিলে যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লে কার্ড ধরে দেয়। ওই যে এবার দেখো ঘটনা মিলে যাচ্ছে। প্লে কার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে এক অজানা সাহসে উদয় হলো। রেইনকোট ঘটনা বলা হচ্ছে। সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়।
ঘরে বসে থাকা আর এই যে স্বৈরাচার দমনের সময় যে আন্দোলন হয়েছে সেখানে গিয়ে তাদের সাথে আন্দোলন করা দুটো এক বিষয় না। ওইখানে তুমি একবার গেলে তোমার মধ্যে অন্যরকম ভাব সৃষ্টি হবে, এখানে সেরকমই কিছুটা বোঝায়। উদ্দীপকের রহমান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব? এটা হচ্ছে নুরুল হুদা। উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? এই ঘটনা কি করে? এটা হচ্ছে সুপ্ত চেতনার জাগরণ, আত্মত্যাগের মহিমা, ভয়কে জয় করা। আগে সে ভয় পেত, এখন সে ভয় পাচ্ছে না। তার মানে 1 আর হচ্ছে 3। আমরা চলে আসলাম কবিতা নাম্বার হচ্ছে 1, সোনার তরী। সরাসরি কমন থাকবে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। তাহলে সোনার তরী এই কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 2, পরের কোশ্চেনটা আমরা দেখব। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চিরায়ত শিল্পলোককে। সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? চিরায়ত শিল্পলোক। সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? জীবন দর্শন। রূপক, একটা রূপকধর্মী কবিতা বলা হয় জীবন দর্শন। সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কী ছিল? তরিটি ছিল ছোট, যে ছোট তরি কবিতা লাইনের মধ্যে আছে। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝায়? সৃষ্টি সম্ভার, মানে এক কথা সৃষ্টি সম্ভার, আমি কি অর্জন করলাম। সোনার তরী কবিতায় মাঝারি আচরণে কি প্রকাশ পেয়েছে? মানে মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? মাঝির বলেছে ছোটোতে, মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে? নির্বিকারত্ব এবং হচ্ছে নিরাসক্তি। তিনি নির্বিকার, আমার সোনার ধান নিয়ে যাচ্ছে বাট আমাকে নিচ্ছে না। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, এই চরণটিতে আমি বলতে প্রতীকী অর্থে কাকে বোঝানো হয়েছে? কবিকে। এই টাইপের লাইনগুলো যদি তুমি পারতে চাও, পরীক্ষায় অ্যান্সার করতে চাও, তাহলে বারবার কবিতাটা পড়তে হবে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এখানে তুমি কে? এখানে তুমিটা হচ্ছে মাঝি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনার তরী কবিতায় এখানে তুমিটাকে, এটা হচ্ছে কি? মাঝি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নামটা কি? এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। সোনার তরী কবিতায় বর্ণনার মতে বর্ষা কখন এলো? বর্ষা আসলো ধান কাটতে কাটতে আসলো বর্ষা, ধান কাটতে কাটতে। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? বলা হয়েছে প্রভাত। সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? প্রভাত। সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে? শ্রাবণ মাসের কথা। তাহলে সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ করা ছিল? শ্রাবণ মাসের কথা। আমরা পরের কোশ্চেন চলে আসি। সোনার তরী কবিতায় মূল ভাব ফুটে উঠেছে কোন চরণে? আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসলেই সত্য কথা, এটাই আমরা পাবো। তাহলে বাকি লাইনগুলোর সাথে মিলিয়ে দেখো, এটাই হচ্ছে পারফেক্ট। সোনার তরী কবিতায় ফসলের জমি চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? এই প্রতীকগুলো হচ্ছে কালো স্রোতের প্রতীক। তাহলে সোনার তরী কবিতায় ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি, এই জলরাশি বলতে কালো স্রোতের কথা বলা হয়েছে। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, কারণ কর্ম অক্ষয়। আমার ভালো মন্দর কাজের কথাই আমি মরে যাওয়ার পর মানুষ আলোচনা করবে, কর্ম অক্ষয়। ব্যক্তি জীবন কদরহীন, এ উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতার কোন চরণে হয়েছে? খুবই ইম্পর্ট্যান্ট, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় তোমাকে কাঁদাবে নিশ্চিত, যদি ভালো মতো কেয়ারফুল না হয় এখন থেকে। শূন্য তরী তীরে রহিনু পড়ে, তাহলে শূন্য নদীর তীরে রহিনু পড়ে, এটাই হচ্ছে ব্যক্তি জীবন কদরহীন। আমি পড়ে আছি, আমার কোনো খবর নেই, বাট আমার সোনার ধানটা সে নিয়ে যাচ্ছে। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? সেটা হবে কর্মের পরিণতি। ধান কাটা শেষ মানে তোমার কর্ম করা শেষ। সোনার তরী কবিতায় মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে? মসিমাখা অস্পষ্ট মহাকাল। সোনার তরী কবিতায় মসিমাখা বলতে বোঝানো হয়েছে অস্পষ্ট মহাকাল, অস্পষ্ট মহাকাল। কৃষকের তরীতে ঠাঁই পাওয়ার আকুল ইচ্ছার মাধ্যমে তোমার মতে কবি মানব চরিত্রের কোন দিকটি তুলে ধরেছেন? বাঁচার প্রবল ইচ্ছা, আমি বাঁচতে চাই, বাঁচার প্রবল ইচ্ছা। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? বাঁকা জল মানে যে কালো স্রোত, বাঁকা জল মানে হচ্ছে কালো স্রোত। তাহলে বাঁকা জল বলতে বোঝানো হয়েছে কালো স্রোত। সোনার তরী কবিতাটি নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে এই সোনার তরী কবিতার নাম লেখা যেত নিষ্ঠুর মহাকাল। ওকে, পরের কোশ্চেন আমরা যাব। নদী স্রোত কিভাবে দ্বীপ সদৃশ ধান ক্ষেতের চারপাশে খেলা করছে? এটা হবে হিংস্র হয়ে। নদী স্রোত কিভাবে দ্বীপ সদৃশ ধান ক্ষেতের চারপাশে খেলা করছে? হিংস্র হয়ে।
মাঝি নৌকা নিয়ে চলে যাওয়ার সময় ঢেউগুলো কেমন ছিল? ঢেউগুলো ছিল নিরুপায়, ঢেউগুলো নিরুপায়। আমি একেলা, ঢেউগুলো নিরুপায়। মাঝিকে চেনা মনে করে কৃষক উদ্বেলিত হয়ে ওঠে কেন? কারণ আশার আনন্দে সে এখন যেতে পারবে। মাঝিকে চেনা মনে করে কৃষক উদ্বেলিত হয়ে ওঠে কেন? আশার আনন্দে। সোনারতরী কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে মূলত কাকে বোঝানো হয়েছে? কবিকে, কবি নিজেকে এটা বোঝানো চেয়েছেন। সোনারতরীর কবিতায় নিঃসঙ্গ কৃষক বলতে কবি নিজেকে আসলে বুঝিয়েছেন। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ, এই দেখো এই কোশ্চেনটা রিপিট হয়ে গেল, তার মানে 9টি প্রশ্ন আমরা রিপিট পেলাম। সোনারতরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? মানুষের সৃষ্টিকর্ম, এটাও রিপিট হলো, এটাও কিন্তু রিপিট হলো, তার মানে উত্তর হচ্ছে কর্ম অক্ষয়, মানুষের সৃষ্টিকর্ম। রূপকের আড়ালে মানুষের জীবনের বাস্তব দর্শনকে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে কোন কবিতায়? সোনারতরী। আমরা জানি এটা সোনারতরী হবে, রূপকের আলোকে জীবন দর্শন। সোনারতরী কবিতায় কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যক্তি সত্তার নশ্বরতা, ব্যক্তি সত্তার নশ্বরতা, এটাই হচ্ছে প্রকাশ পেয়েছে। আমরা এবার আসবো সরাসরি কমব, অপশন পরিবর্তন হয়ে আসতে পারে। সোনারতরী কবিতায় একই সঙ্গে অন্তর্লীন হয়ে আছে একটি জীবন দর্শন, শূন্যতার অনুপম আনন্দ। এটা ছাড়া মহাকালের চিরন্তন স্রোতে মানুষের অনিবার্য পরিণতি। তাহলে সোনারতরী কবিতায় একই সঙ্গে অন্তর্লিত হয়ে আছে একটি জীবন দর্শন, মহাকালের চিরন্তন স্রোতে মানুষের অনিবার্য পরিণতি। তার উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। পরের কোশ্চেন, সোনারতরী কবিতায় যে পংক্তিটিতে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস পাওয়া যায়, কোন প্রাকৃতিক দুর্যোগের আভাস পাওয়া যায় কোন লাইনগুলো দ্বারা? সেটা হবে গগনে গর্জে মেঘ, রাইট। ভরা নদী ক্ষুরধারা, এটাও রাইট। চারদিকে বাঁকা জল করেছে খেলা, এটাও রাইট। তার উত্তর হবে 1, 2 হচ্ছে কি 3। মহাকাল যা গ্রহণ করে তা হলো মানুষকে, সৃষ্টিকর্মকে, মহৎ কীর্তিকে। অনেকে এটা না দেখেই বুঝতে পারবে, গ্রহণ করবে সৃষ্টিকর্মকে আর মহৎ কীর্তিকে। আমরা জানি উত্তর হবে কত? 2 আর হচ্ছে 3। সোনারতরী কবিতায় যারে খুশি তারে নাও উক্তিটিতে প্রকাশ পেয়েছে মহাকাল, অনন্ত অসীম, সৃষ্টির মাঝে বাঁচার আকুতি, সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। তার মানে যা খুশি সব নিয়ে যা, আমাকে নিতেই হবে, ব্যাপারটা এরকম। তার মানে উত্তর হচ্ছে 2 আর হচ্ছে কি 3, পেয়ে গেলাম। এবার এখান থেকে উদ্দীপক নির্ভর প্রশ্ন, কবিতার লাইন দিয়ে আসতে পারে যে হাসন রাজা তার মরমী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও, তার সৃষ্টিকর্ম দিয়ে বেঁচে আছেন, তিনি তার নাই। উদ্দীপকে মরমী গানকে সোনারতরী কবিতায় কোনটির সঙ্গে তুলনা করা হয়েছে? সোনার ধান, ওই যে মরমী গানকে সোনার ধান বলা হয়েছে, তার সৃষ্টিকর্ম। উদ্দীপক ও সোনারতরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটা? কর্মফলের মহিমা। ইয়েস, এটা হচ্ছে কর্মফলের মহিমা, তার মানে কর্মফলের মহিমা। পরের কোশ্চেনটি, গভীর হতে আরও গভীরে, শূন্যতার অতল থেকে আরও অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে কেউ নেই, কোথাও নেই। উদ্দীপকের শেষ পংক্তিটির সাথে সোনারতরী কবিতার কোন ভাবের মিল আছে? কেউ নেই, কোথাও নেই, কবির নিঃসঙ্গতা। তার মানে কেউ নেই, কোথাও নেই দ্বারা আসলে কবির নিঃসঙ্গতা। সোনারতরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পংক্তিটিতে? সেটা হবে কুলে একা বসে আছি নাহি ভরসা, রাইট। শূন্য নদীর তীরে রহিনী পড়ি, এটাও রাইট। পরপারে দেখি আঁকা তরু ছায়ামসি মাখা, তার মানে উত্তর আমরা জানি 1 আর হচ্ছে কি 2 হবে। আমরা আরেকটা উদ্দীপক পেলাম, হে বিষাদ সিন্ধু তুমি করিলে রচনা, পড়েনি কি তার রেখা জীবনের স্রোতে, তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়। উদ্দীপকের শেষ চরণে তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, এই যে শেষ চরণের কথা বলা হয়েছে। তার মানে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তাহলে যাহা ছিল আমার কর্ম সেটা সোনার তরী নিয়ে গিয়েছে। তোমার যে কীর্তি তাহা অক্ষয় অব্যয়, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। উদ্দীপকে তুমি সোনারতরী কবিতায় কোনটির সঙ্গে বলছে সঙ্গতিপূর্ণ? সেটা হবে কি কৃষকের সাথে। তুমি বলতে এখানে কৃষককে বোঝানো হয়েছে। আমরা কবিতা 2-এ চলে আসলাম, বিদ্রোহী। সরাসরি কমন পাবো যে প্রশ্নগুলো সেটা আমরা আগে দেখে নেই। 1, শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষ চূড়া। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটা? চেঙ্গিস। চেঙ্গিস হচ্ছে ঐতিহাসিক চরিত্র। বিদ্রোহী কবিতায় প্রণবনাদ বলতে কবি কি বুঝিয়েছেন? বলছে ওঙ্কার ধ্বনি। তাহলে প্রমোদ নাদ, প্রণব নাদ, প্রণব নাদ বলতে কি বুঝিয়েছে? ওঙ্কার ধ্বনি, ওঙ্কার ধ্বনি। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? এটা হচ্ছে বিধবার, তাহলে বিধবার বুকের ক্রন্দন শ্বাস। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজ।
তাহলে কার দণ্ড বলে অভিহিত করেছেন ধর্মরাজ। আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতায় এই পংক্তিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেমিক। আমি শ্যামের হাতের বাঁশরি, তাহলে কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেমিক। বিদ্রোহী কবিতার মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন পংক্তিতে? সেটা হবে কি সংসারে গরিব এক নতুন সমাজ। তাহলে সংসারে গরিব এক নতুন সমাজ, এটাই মূলত মূল চেতনা প্রকাশিত হয়েছে। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান হলো আজ। বিদ্রোহী কবিতা শেষ হলো অত্যাচারের অবসান দিয়ে। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? মহাদেব। নটরাজ বলতে মহাদেবকে বোঝানো হয়েছে। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? অগ্নিবীণা। নেক্সট প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণটা কী ছিল? নিপীড়িত মানবতার জন্য। নিপীড়িত মানবতার জন্য কবি অশান্ত হয়ে ওঠার কারণ ছিল নিপীড়িত মানবতার জন্য। শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রের, এটা আমরা বারবারই পড়ি। চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। তীব্র আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানো কেশের। তাহলে এলানো কেশের। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলানো কেশের। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসাবে পরিচয় দিয়েছেন? কার সুত হিসাবে? ইন্দ্রাণী। ইন্দ্রাণী। তাহলে বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসাবে পরিচয় দিয়েছেন? ইন্দ্রাণী। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম অর্চে দ্রোহ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই 283 নম্বর। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম অর্চে দ্রোহ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? শিবা বলছে বিশ্বামিত্র। তাহলে বিশ্বামিত্রের কথা বলা হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্র। ওকে। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব দাহন করবেন। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য, এই বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? যারা এই কবিতাটা একটু হলেও পড়েছো, মূল ভাব পড়েছো, শব্দার্থ পড়েছো, অলমোস্ট সবাই বুঝতে পারছে এটা বিদ্রোহী হবে। যেহেতু বাকি এখানে যে কবিতা দেওয়া আছে এটা আমাদের নাই, এটা তো হবেই না, উত্তর বিদ্রোহী। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? এটা হবে কি? পরশুরাম। তাহলে পরশুরামের কথা বলা হয়েছে, পরশুরামের কথা এখানে বলা হয়েছে। তাহলে কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? এটা হচ্ছে পরশুরাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? একটা হবে সাপ্তাহিক বিজলি। সাপ্তাহিক বিজলি। তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটা হবে কি? সাপ্তাহিক বিজলি। কবি নিজেকে কিসের নটরাজ, সাইক্লোন এবং ধ্বংস বলে উল্লেখ করেছেন? সেটা হবে কি? মহাপ্রলয়ের। তাহলে মহাপ্রলয়ের নটরাজ, সাইক্লোন এবং ধ্বংস বলে উল্লেখ করেছেন। ওকে, পরের কোশ্চেন। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করবেন? নিজেকে কুর্নিশ করবেন। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? সেটা হচ্ছে নিজেকে। তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি? নিজেকে। ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনির নামটা কে ছিল? দুর্বাসা। তাহলে কোপন স্বভাব বিশিষ্ট লোকটা ছিল দুর্বাসা। বিদ্রোহী সুত এর অর্থ সুত তার মানে পুত্র, তার মানে বিদ্রোহী পুত্র। বিদ্রোহী সুত মানে হচ্ছে বিদ্রোহী পুত্র। এই সুত বলতে এখানে পুত্রকে বোঝায়। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা 1922 সালে কাব্যগ্রন্থের কত সংখ্যায় প্রকাশিত হয়? কত সালে বললে আমরা জানি এটা হচ্ছে 1922 সালে। এটা হবে দ্বিতীয় সংখ্যায়। কত কবিতা? দ্বিতীয় সংখ্যা, 2 নম্বর। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পংক্তির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই, কাউকে পরোয়া করে না। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, তার মানে কবির কোনো পরোয়া নেই। ওকে, আমরা এবার অর্থাৎ এই কবিতাতে কী ধরনের উদ্দীপক নিয়ে প্রশ্ন হতে পারে? কোথা চেঙ্গিস, গজনী মামুদ। এবার বলা হয়েছে কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজানয়ের যত তালা দেয়াদার। উদ্দীপকের ভাববস্তুর সাথে বিদ্রোহী কবিতার কোন চরণটির সাদৃশ্য রয়েছে? এই যে চরণের কথা বলে তখনই হচ্ছে ঝামেলা। আমি ভেঙে করি সব চুরমার, বাকিগুলোর সাথে মিল নাই, আমি ভেঙে করি সব চুরমার।
পরীক্ষা যদি এটাই আসে, এভাবেই আসবে। তাহলে আমি ভেঙে করি সব চুরমার। উদ্দীপক এবং উক্ত কবিতার মূল চেতনা অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ, নির্যাতিতার আর্তচিৎকার। তেমন উত্তর হবে 1 আর হচ্ছে 2। 1, 2, 3ও মনে হয়, কিন্তু আসলে মূল চেতনা তো কি? অন্যায়ের প্রতিবাদ করা, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা, চিৎকার তো করা না। 1 আর হচ্ছে 2। পরের কোশ্চেন, আমার 3 নাম্বার কবিতায় চলে আসলাম। ইতিমধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আজকে মূলত এখানে শেষ করে যাচ্ছি। পরীক্ষার 5 থেকে 6 দিন আগে চেষ্টা করো বাকি সবগুলো একত্রে দিয়ে দিতে। সব অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর। তাহলে এখন কি করতে হবে? মূল বইয়ের শব্দার্থ সবার আগে পড়ব, এরপরে মূল ভাবটা পড়ব, এরপরে আমাদের মূল গদ্য পদ্য নাটক বা উপন্যাসটি পড়ে নিতে হবে। এরপরে যে কাজটা হবে, যদি সময় থাকে তোমার কাছে এক্সট্রা, তাহলে কবি পরিচিতি, জন্মসাল, মৃত্যুসাল এগুলো পড়ার প্রয়োজন নেই, এগুলো এখন এমসিকিউতে আসে না। জাস্ট এতটুকুই, এই সাজেশনের বাইরে গিয়ে তোমাকে পড়তে হবে। কোনো গাইড, টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন সলিউশন করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট এই এমসিকিউগুলো দেখো আর সাথে এইটা পড়ো, নাথিং এলস। আসসালামু আলাইকুম।